প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিমাণগত রসায়নের পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে পার্ট 1 এবং আরেকটা হচ্ছে পার্ট 2। আজকে আমরা পার্ট 1-এর যে সকল সিকিউগুলো আসে সেগুলো সহ আলোচনা করব। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। তো তাহলে আজকে আমরা দেখব এই চ্যাপ্টার থেকে কি কি টপিকগুলো আমাদের পরীক্ষায় আসে সেটা একটু মাথায় রাখতে হবে। সো পরিমাণগত রসায়ন থেকে খুবই দুইটা টপিক, মানে সহজ দুইটা টপিক আছে, সেই টপিকগুলো আমি একটু লিখতেছি, চ্যাপ্টার ম্যাপটা তোমাদেরকে দিচ্ছি। তোমরা আমি যা যা বলবো তাই তোমরা পড়বা, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ। সো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা, কোনো সমস্যা হলে সেটা আমাকে জানাবা। তাহলে প্রথমে দেখো পরিমাণগত রসায়ন, আমি এখানে লিখলাম পরিমাণগত রসায়ন। একটু সবাই খেয়াল করো, এই রসায়নের দুইটা পার্ট, একটা হচ্ছে মোলার, দেখো মোলারিটি, তারপর হচ্ছে মোল, এই সংক্রান্ত গাণিতিক সমস্যা কয়েকটা বেশি আসে। এরপর হচ্ছে পিপিএম সমাধান। এরপর হচ্ছে তার পাশাপাশি যে অ্যাসিড ক্ষার মিশ্রণ, দেখো অ্যাসিড ক্ষার মিশ্রণ এবং মিশ্রণের প্রকৃতি এবং এটার প্রকৃতি নির্ণয় আসে। প্রকৃতি কীরূপ হবে, অম্লীয় না ক্ষারীয় হবে সেটা আসে। অনেক সময় পিএইচ নির্ণয়ও আসে, এটার সাথে রিলেটেড পিএইচ নির্ণয় আসে। তারপরে এর সাথে লেখচিত্রটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। লেখচিত্র অর্থাৎ কোন কোন নির্দেশকগুলো টাইট্রেশন যখন হয়, এটা টাইট্রেশন যখন করবা, টাইট্রেশন, এই যে টাইট্রেশন, এই টাইট্রেশনে তোমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি লেখচিত্রগুলো তোমার আসবে, যে লেখচিত্র এবং কোন নির্দেশক উপযুক্ত, একটু ভালো করে খেয়াল করো, কোন নির্দেশক উপযুক্ত, এই পার্টটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে জারণ বিজারণ বিষয়ক, জারণ বিজারণ বিষয়ক, এই যে জারণ বিজারণ বিষয়ক, একটু মাথায় রাখতে হবে কি বিষয়ক বলো তো, জারণ বিজারণ বিষয়ক। এবং এর সাথে তোমার কতগুলো কি জারণোদ্য বিক্রিয়া, বিজারণোদ্য বিক্রিয়া এবং ম্যাথ, এর সাথে ম্যাথ আসবে শেষ। এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো পার্ট 2-তে। আজকে আমরা এই যে বেসিকগুলো, এই পুরো বিষয়টা সিকিউ সহ প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আলোচনা করব। এবং তোমাদেরকে যে শীটটা দেওয়া হবে সেই শীটে আমি যা যা পড়াবো শুধু সেগুলোই তোমরা ফোকাস করে পড়বা, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। তো সেখানে তোমাদের ক খ হইতে শুরু করে একদম সিকিউগুলো সহ সবগুলো দেওয়া থাকবে। 2023 সাল থেকে একদম সমস্ত সিকিউ দেওয়া থাকবে, সেগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? একটু মাথা রাখবা, আমি যা যা বলবো সেগুলো, এর বাইরে কোনো কিছু তোমাকে আর পড়তে হবে না ইনশাল্লাহ। তাহলে প্রথমে একদম বেসিকে আসো, পার্ট 1-এর বেসিকে আসো। বেসিকে কি আসে এখানে? সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি আসছে, মানে 99% বেশি আসছে তোমার পরীক্ষাতে। এটা পিপিএম এককে নির্ণয়, এই মোলারিটিটা পিপিএম এককটা নির্ণয় আসছে, এবং অ্যাসিড ক্ষারের মিশ্রণের প্রকৃতি নির্ণয়, এটাই সবচেয়ে বেশি আসে। আর মাঝে মাঝে 25% ক্ষেত্রে টাইট্রেশনের লেখচিত্র, কোন নির্দেশক উপযুক্ত সেই বিষয়টা আসছে। তো তার মানে এই টপিকের মধ্যেই তিনটা টপিক যদি সবগুলো ভালো করে পড়ো তাহলে এই টপিকগুলো মিলেই কিন্তু একটা সৃজনশীল হবে, যে সৃজনশীল একটা পাবা, এই টপিকগুলো মিলে একটা সৃজনশীল পাবা। সো এটা মাথা রাখবা, এই টপিকগুলোর বাইরে কোনো সৃজনশীল প্রাথমিকভাবে আসবে না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে একদম বেসিক একটু খেয়াল করো, প্রথম হচ্ছে একদম বেসিকটা কি একটু খেয়াল করো, যে মোল দিয়ে প্রথম হচ্ছে মোল দিয়ে শুরু। দেখো মোল, এই মোলটা কি, এই যে মোল প্রথম হচ্ছে বেসিক, একটু বেসিকটা দিতে হবে না, কারণ বেসিক না দিলে তো ক্লিয়ার হবে না। তাহলে মোল মানে কি বলতো, মোল মানে হচ্ছে দেখো মোল মানে হচ্ছে ঘনমাত্রা ইন্টু আয়তন। একটু ভালো করে খেয়াল করো, যে ঘনমাত্রা ইন্টু আয়তন, একটু মাথায় রাখবা, ঘনমাত্রা ইন্টু আয়তন, এটাই হচ্ছে তোমার মাথায় রাখবা। এবং আয়তনটা অবশ্যই লিটার এককে, যদি আয়তনটা ml এককে হয় তাহলে মিলিমোল হবে। তো তাহলে আমি যদি বলি মিলিমোল কাকে বলে, এই যে মিলিমোল কাকে বলে, তাহলে মিলিমোল হবে যে ঘনমাত্রা ইন্টু, দেখো ঘনমাত্রা ইন্টু আয়তন, তবে আয়তনটা কি এককে, ml এককে, তখন সেটা মিলিমোল হবে। এই দুইটা একটু খেয়াল করবো মোল। এছাড়াও মোলের অনেকগুলো সূত্র আছে, মোল দিয়ে আমি যদি মোল আমরা করতে চাই তাহলে মোলের অনেকগুলো সূত্র। মোল হচ্ছে W/M, তার মানে কি গৃহীত ভর ডিভাইড বা প্রকৃত ভর, তার মানে হচ্ছে গৃহীত ভর, এখানে আমি গৃহীত ভর লিখবো, গৃহীত ভর ডিভাইড বাই প্রকৃত ভর। মোল যে কোনো অঙ্ক মোল দিয়ে করা সহজ। এরপর যদি গ্যাসীয় পদার্থ হয়, মানে এটা যদি গ্যাসীয় পদার্থ হলে তখন সেক্ষেত্রে যে আয়তন অবশ্যই এসটিপিতে, এই যে আয়তন মোল ইজ ইকুয়াল টু, একটু ভালো করে খেয়াল করো, মোল ইজ ইকুয়াল টু
তাহলে হচ্ছে আয়তন ml লিটার এককে যদি হয় তাহলে 22.4। তাহলে এটা হচ্ছে কি তোমার গ্যাসীয় পদার্থ হলে অবশ্যই এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার হচ্ছে 0°C এবং হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই অবস্থাতে আমাদের এটা হচ্ছে লিটার এককে, আর এখানে 22.4 লিটার মোলের হিসাব হবে। এটা যে কোনো বিক্রিয়া বা যে কোনো কিছুতে মোল হিসাব করতে হয় এইভাবে, মানে এটা দিয়ে তোমাকে মোলটা হিসাব করতে হবে। আমি আবার বলছি, যে কোনো বিক্রিয়া বা যে কোনো কিছু মোলটা হিসাব করবে এইভাবে, একদম টেনশন ছাড়া। যে কোনো বিক্রিয়া যে কোনো কিছুতে মোলটা হিসাব করবে এইভাবে, আর একদম টেনশন করতে হবে না, সোজা কথা। মানে টেনশন করতে হবে না মানে করতে হবে না, সোজা কথা, একটু মাথায় রাখবা। ফাইন, এবার একটু দেখো, সবাই একটু ভালো করে খেয়াল করো। এরপরে আসো যে আরও একটা সূত্র আছে। তাহলে মোলে দেখো, মোল ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রোর সংখ্যা নিশ্চয়ই জানো। তাহলে অণু বা পরমাণুর সংখ্যা, দেখো অণু বা পরমাণুর সংখ্যা ডিভাইড বাই 6.02, দেখো 6.02 গুণ 10⁻23। তাহলে এইভাবেও আমরা মোলটা করতে পারি। দেখতে পাচ্ছ যে মোল ইজ ইকুয়াল টু অণু বা পরমাণুর সংখ্যা ডিভাইড বাই 6.02 ইন্টু 10⁻23। মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো। ওকে, এরপরে আরও একটা মোলের সূত্র আছে। দেখো পিবি সমান এনআরটি, আমরা জানি পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, আমরা সবাই জানি। তো সুতরাং এন ইজ ইকুয়াল টু কী বলো তো, এন মানে মোল, এই এন মানে তো মোল, মোল মানে হচ্ছে এন, মোল এন ইজ ইকুয়াল টু, তাহলে মোল এন ইজ ইকুয়াল টু আমরা কী জানবো, যে মোল এন ইজ ইকুয়াল টু পিবি বাই কী বলো, পিবি বাই আরটি। তো এখানে একটু পরিবেশ রসায়ন যদি পড়াই তাহলে আমরা পড়াবো, তারপর তোমাকে একটু বেসিকটা এখানে দিয়ে দিই। যদি এই ক্ষেত্রে দেখো পি এর মানটা যদি অ্যাটমসফিয়ার এককে লিখো, বি এর মানটা অবশ্যই লিটার এককে লিখতে হবে। আর এর মানটা, যে আর এর মানটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। দেখো পার মোল পার কেলভিন একটু মনে রাখবা। সো লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা একটু মনে রাখবা। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা একটু মাথায় রাখতে হবে। আর টেম্পারেচার হচ্ছে, দেখো টেম্পারেচার, এই যে টেম্পারেচার টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, সেটা নিয়ে আর কোনো টেনশন নেই। কিন্তু পি এর মান যদি দেখো, এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা মাথায় রাখবা একটা পার্ট। সেকেন্ড একটা পার্ট, সেটা হচ্ছে পি এর মান যদি তুমি নিউটন পার মিটার স্কোয়ার রাখো অথবা প্যাসকেল এককে রাখো, তখন ভি এর মানটা তোমাকে অবশ্যই মিটার কিউব করতে হবে। এই আর এর মানটা তখন, যে আর এর মানটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন করতে হবে, জুল পার মোল পার কেলভিন করতে হবে। আমি আবার বলছি, জুল পার মোল পার কেলভিন করতে হবে, জুল পার মোল পার কেলভিন, এনাফ। জুল পার মোল পার কেলভিন এনাফ, আর কিচ্ছু করতে হবে না। সো এই কনসেপ্ট যদি তোমার থাকে তাহলে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। কনসেপ্ট এই এন এর মান যদি বের করতে যাও, যদি এই হিসাবটা করো তাহলে অবশ্যই এককগুলো এইভাবে লিখতে হবে, আর যদি এইটাই করো তখন এককগুলো এইভাবে করতে হবে। মানে কোন এককটা কীভাবে করতে হবে সেটা আমি প্রমাণটা দেখাই দিলাম। এর হচ্ছে মোলের সূত্র। তাহলে সর্বপ্রথম তোমার মাথার ভিতরে থাকে মোল। এরপর আসে ঘনমাত্রা বিষয়ক ব্যাপারটা, ঘনমাত্রা। আসো এরপর হচ্ছে ঘনমাত্রা বিষয়ক। দেখো ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা জিনিসটা কি, দেখো ঘনমাত্রা, এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা সমান হচ্ছে মোল বাই আয়তন। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম মোল বাই আয়তন। অবশ্যই আয়তনটা কি এককে বলো, আয়তনটা লিটার এককে হইতে হবে। এখন আমাকে বলো এই মোল সমান হচ্ছে কি বলো, আমরা অনেকগুলো জানি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, সি ইন্টু, দেখো সি, এই ঘনমাত্রা মানে হচ্ছে সি গুলো ডব্লিউ ইন্টু, দেখো ডব্লিউ ইন্টু 1000, এই যে ডব্লিউ ইন্টু 1000 এম ইন্টু বি। তাহলে সি বা অনেকে এটাকে এসও বলা হয়, এস মানে স্ট্রেংথ বা ঘনমাত্রা, আর সি ফর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আমি আবার বলছি, এস মানে স্ট্রেংথ বা ঘনমাত্রা বা শক্তিমাত্রা, আর সি মানে হচ্ছে কি বলো, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তো এখন আমাকে বলো ডব্লিউটা কি, ডব্লিউটা হচ্ছে গৃহীত বল, মানে কোন এককে এটা গ্রহণ করেছো, আর 1000 হচ্ছে সূত্রের 1000, আর এটা অবশ্যই এম এল এককে, মিটার। কিন্তু যদি এটা লিটার এককে হয় তখন ডব্লিউ ইন্টু এম ইন্টু বি, অবশ্যই এটা লিটার এককে। সো এই এককটা, এই সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে। এই পয়েন্ট আমি যেগুলো করলাম, এই যে এখানে আমি যে পয়েন্টগুলো করলাম, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন মোলারিটি নামে একটা জিনিস আছে, মোলারিটি একটু খেয়াল করো, মোলারিটি একটু ভালো করে খেয়াল করলে আর কোনো কনফিউশন। দেখো খেয়াল করো, মোলারিটি হচ্ছে যে 1000 ml দ্রবণে, দেখো 1000 ml দ্রবণে, 1000 ml বা 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তখন সেটা তার মোলার দ্রবণ। আর মোলারিটি হচ্ছে যত মোল দ্রবীভূত থাকে। এই যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, যে দ্রবণ কিন্তু এটা নট দ্রাবক, দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, এই যে দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলা হয়। তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, যত মোল থাকবে তত মোলারিটি,
মোলারিটি। এখন একটু খেয়াল করো, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? কারণ মোলারিটির তাপমাত্রা বাড়ালে কমালে আয়তনের পরিবর্তন ঘটে। তো আয়তনের পরিবর্তন ঘটা মানে মোলারিটি পরিবর্তন ঘটে। তো সুতরাং মনে রাখবা, এমসিকিউতে আসে যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। দেখবা মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, যে তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল, একটু মনে রাখবা মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তারপর পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে অবশ্যই। এটা তাহলে মোলার দ্রবণ কাকে বলে? এই যে মোলার দ্রবণ, শুধু মোলার দ্রবণ, মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণটা কি? তাহলে 1 লিটার দ্রাবক, যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে কি বলে? তাকে মোলার দ্রবণ বলে, তাকে মোলার দ্রবণ বলে, তাকে মোলার দ্রবণ বলে। একটু মাথায় রাখবো, মোলার দ্রবণ বলে, মোলার দ্রবণ বলে, দ্রবণ বলে। তো তাহলে বিষয়টা কোথায় আসলো? যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবণ মোলার দ্রবণ। তো তাহলে সেমি মোলার দ্রবণ, তাহলে দেখো সেমি মোলার দ্রবণ যদি বলি, সেমি মোলার, তাহলে সেমি মোলার, তাহলে মোলার দ্রবণ হচ্ছে এটা, তাহলে 1 মোলার, এটা হচ্ছে 1 মোলার। এই সেমি মোলার হচ্ছে 1 মোলার, এটা তাহলে মোলার, সেমি মোলার মানে 0.5 মোলার। তো তাহলে 1 লিটার, যে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে সেমি মোলার দ্রবণ বলে, যে সেমি মোলার দ্রবণ বলে, সেমিমোলার দ্রবণ বলে। তাহলে দেখো এবার যে যদি সেন্টিমোলার দ্রবণ বা সেন্টিমোলার দ্রবণ যদি হয়, অথবা ডেসিমোলার দ্রবণ 0.1 মোলার, তাহলে ডেসিমোলার, ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। তাহলে দেখো 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তখন সেটাকে ডেসিমোলার দ্রবণ বলা হয়, ডেসিমোলার দ্রবণ বলে, দ্রবণ বলে। তো তাহলে দেখো সেন্টিমোলার, তাহলে 0.01 মোলার, তাহলে সেন্টিমোলার, এই যে সেন্টিমোলার। তো এখন একটু মনে রাখবা, যার ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। মনে রাখবা, যার ঘনমাত্রা দেওয়া জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। তাহলে 1 লিটার দ্রবণে 0.1 মোলার, 0.1 মোলার, এই যে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তখন সেটাকে কি বলতে আমরা? সেন্টিমোলার দ্রবণ, যে সেন্টিমোলার, সেন্টিমোলার দ্রবণ বলে, মোলার দ্রবণ বলে। তো তাহলে একটু খেয়াল করো যে আমরা এই ঘনমাত্রাগুলো যদি জানা থাকে তাহলে আমরা মনে রাখবা তাকে প্রমাণ দ্রবণ বলে। তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ। তবে সত্য হচ্ছে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতে হবে। তাহলে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, এই যে ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলে বলো তো? তাকে প্রমাণ দ্রবণ বলে, তাকে প্রমাণ দ্রবণ বলে, যে প্রমাণ দ্রবণ বলে, প্রমাণ দ্রবণ বলে, দ্রবণ বলে। একটু মনে রাখবা, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। তো তাহলে একটু চিন্তা করো, মানে কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার করবা, দ্যাটস ইট, আর কোনো কিছুই লাগবে না। তো তাহলে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে, দ্যাটস ইট। এখন আমাকে বলো যে অবশ্যই সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতে হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতে হবে, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতে হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থসমূহ দীর্ঘ সময় বাতাসের সাথে বা পানির সাথে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে না তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে তারা চান্স পেলে ডান্স মারবে না, তার মানে কারোর সাথে রিলেশনে যাবে না বা কারোর সাথে বিক্রিয়া করবে না। যদি তারা এই কাজটা করে থাকে তাহলে আমরা তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে পারি। কি বলতে পারি বলো তো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে পারি, দ্যাটস ইট। এই কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? যারা সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে এখানে এমসিকিউতে একটা জিনিস আসবে, যেমন সোডিয়াম কার্বনেট, এই যে সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে এটা কি কারোর সাথে সহজে রিলেশনে যাবে না। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এই যে দুর্বল ক্ষার সমূহ, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা কি দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে রাখবা, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এই যে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, মানে দুর্বল ক্ষার, এগুলো কি হবে বলো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড দুর্বল ক্ষার। কেন বলো তো? কারণ এটা সহজে কারোর সাথে রিলেশনে যাবে না। দেখো K2Cr2O7 কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? দেখো এটার সাথে যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে এটা কারা? এরা হচ্ছে যারা সহজে বিক্রিয়া করে ফেলে। তাহলে সক্রিয় অ্যাসিড যারা আছে, দেখো H2SO4, তারপর হচ্ছে দেখো এই H2SO4, এই যে H2SO4 সালফিউরিক অ্যাসিড প্রাইমারি HCl, তারপর হচ্ছে এই যে KMNO4, একটু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে কোনটা? এটা এবং এটা, এই দুইটা দিয়ে উদাহরণ আছে। তাহলে এটা কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর এটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো বি কেয়ারফুল, এই পরীক্ষা এভাবে আসবে।
তো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাকে জিজ্ঞেস করবে। সো এখান থেকে এমসিকিউতে তোমাকে পারতে হবে যে আমি যে কয়টা লিখছিলাম এটাই, মানে যারা সহজে বিক্রিয়া করে ফেলে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর যারা সহজে বিক্রিয়া করবে না, দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে, সহজে কারোর সাথে বিক্রিয়া করবে না, তাদেরকে আমরা কি বলতে পারি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে পারি। মাথায় ঢুকছে? এবং পরীক্ষায় সেটা সবচেয়ে বেশি আসে এটা, যে কার্বনেট, সোডিয়াম কার্বনেট এবং এই পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এটা পরীক্ষায় যে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এবং এটাই তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়। সো কনসেপ্ট ক্লিয়ার, এমসিকিউ সহ এখানে যাতে ক্লিয়ার হয়ে যায়, কোনো যাতে ঝামেলা না হয়, এমসিকিউ সহ যাতে ক্লিয়ার হয়ে যায়, কোনো যাতে ঝামেলা না হয়, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে পিপিএম এককে আসে। দেখো পিপিএম একক, তো পিপিএম এককটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। দেখো এরপরে পিপিএম একক আসে, পিপিএম একক আসে, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে পিপিএম একক। এই যে পিপিএম একক রূপান্তরটা আসে সবচেয়ে বেশি আসে। এখানে মোলারিটি আরও অনেক কিছু দরকার নেই, আমি যেটা যেটা আসবে শুধু সেটাই। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। দেখো পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, একটু দেখো PARTS, পার্টস পার মিলিয়ন, পার মিলিয়ন, LLION, মিলিয়ন, এটা সবচেয়ে বেশি আসে। পিপিএম একক রূপান্তর মানে ঘনমাত্রা থেকে পিপিএম একক রূপান্তরটা, পিপিএম একক থেকে ঘনমাত্রায় রূপান্তর, ঘনমাত্রা থেকে পিপিএম একক রূপান্তর, এই দুটো সবচেয়ে বেশি আসে, 22 ভার্সা। আবার পার্সেন্টেজ থেকে পিপিএম, তাহলে কয়টা আসে আমি একটু করি। 1 নাম্বার পিপিএম থেকে, দেখো পিপিএম থেকে ঘনমাত্রায় রূপান্তর আসে, ঘনমাত্রা। আবার 2 নাম্বার ঘনমাত্রা থেকে পিপিএম, দেখো ঘনমাত্রা থেকে পিপিএম একক রূপান্তর আসে, ফাইন 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ থেকে, অবশ্যই পার্সেন্টেজটা W/V মানে হচ্ছে মানে আয়তনের সাথে ভরের সম্পর্ক, এই পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা আসে, আবার ঘনমাত্রা থেকে পিপিএম এভাবে করতে হয়। আবার এই পার্সেন্টেজ থেকে, এই পিপিএম থেকে দেখো, আবার এখানে দেখো, আবার এই জায়গা থেকে 4 নাম্বার যে ঘনমাত্রা থেকে পার্সেন্টেজে রূপান্তর, যে ঘনমাত্রা থেকে পার্সেন্টেজে রূপান্তর, এই যে পার্সেন্টেজ W/V, তাহলে এইটা ভাইস ভার্সা হয়ে তোমাদের কাছে পরীক্ষায় আসবে। এই কয়েকটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, ঘনমাত্রা, পিপিএম, এই এসে রূপান্তরটা তোমাকে জানতে হবে। তাহলে আমি একটা একটা করে করি, যে প্রথমে আমরা একদম সোজাভাবে এক নাম্বারে ধরবো, যে 1 নাম্বার রূপান্তর মানে এই রূপান্তরটা না জানলে তুমি কিছুই পারবে না। তাহলে প্রথম হচ্ছে রূপান্তর, এই যে রূপান্তর, তাহলে রূপান্তরটা কি স্যারকে বলো তো? যেমন আমি একটা সহজ, যে 4000 ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, দেখো 4000 ppm সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত, দেখো ঘনমাত্রা কত একটু ভালো করে খেয়াল করো। 4000 ppm, তাহলে তুমি দেখো এই 4000 ppm মানে হচ্ছে, দেখো প্রথমে 1 নাম্বারটাই করতেছি আমরা। তাহলে দেখো 4000 ppm, এই যে 4000 ppm, এটা দ্বারা কি বোঝায়? এই ppm NaOH, এটা দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় হচ্ছে যে 4000, এই যে 4000 মিলিগ্রাম পার লিটার। তাহলে 1 ppm সমান হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি 10 লক্ষে কত পার্ট আছে সেটাই ppm। তার মানে এই মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 1 লিটার সমান হচ্ছে 10 লক্ষ মিলিগ্রাম। তাহলে 10 লক্ষ মিলিগ্রামের মধ্যে 4000 মিলিগ্রাম, তার মানে কত? একই জাতীয় রাশি, মানে একই জাতীয় কতর মধ্যে, বাট এটা লিটার একক থাকার কারণে এটা রূপান্তর হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তো এখন আমাকে বলো, যদি ঘনমাত্রা বের করতে হয় তাহলে আমাকে বের করতে হবে মোল পার লিটার। কি বের করতে হবে? মোল পার লিটার। যদি আমাকে মোল পার লিটার বের করতে হয় তাহলে দেখো এই 4000কে, যে 4000কে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, যে ভাগ 1000, এই যে ভাগ 1000 দিয়ে যদি ভাগ দিই, কেন ভাগ দেবো? তখন এটা গ্রাম পার লিটার হবে, যে গ্রাম পার লিটার হবে। কিন্তু এই গ্রামটাকে দেখো, এই যে 4 গ্রাম পার লিটার, এই গ্রামটাকে যদি মোলে নিতে চাই তাহলে এই গ্রামটাকে আণবিক ভর দ্বারা 40 দ্বারা ভাগ করতে হবে, তখন মোল পার লিটার হবে, যে মোল পার লিটার হবে। তো তাহলে আমার এখন নিয়মটা কি হবে বলো তো? আমার নিয়মটা হবে সহজ ভাষায়, আমি যদি নিয়মটা করি তাহলে সেক্ষেত্রে দেখো যে এটা যদি হয় তাহলে 0. কত হয়? 0.1, যে 0.1 মোল পার লিটার, যে মোল পার লিটার। কেমনে? 0 কাটাকাটি গেলে 1, তার মানে হচ্ছে 1 বাই তোমার ইয়েটা আসবে 1/10। আচ্ছা, আমার কি ভুল হচ্ছে? যে কাটাকাটি যদি 1/10 হবে, 1/10 মানে কত? 0.1, ঠিক আছে, 1/10 মানে 0.1 মোল পার লিটার। সো আনসার হয়ে গেছে আমার, আনসার যে ঘনমাত্রা হয়ে গেছে আমার। তো এবার হচ্ছে এই পয়েন্টটা গেল 1 নাম্বার পয়েন্ট। তাহলে তুমি কি করবা? যে শর্টকাট সূত্র যদি তুমি করতে চাও তুমি করতে পারো, তবে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে, মানে তুমি যদি ঘনমাত্রা বের করতে চাও তাহলে এসকাট শর্টকাট সূত্র যদি তুমি করতে চাও তাহলে এখানে তুমি ঘনমাত্রা ইজ ইকুয়াল টু উপরে ppm থাকবে, দেখো উপরে ppm থাকবে, মানে যত ppm দেওয়া থাকবে তত দিবা। তারপর হচ্ছে আণবিক ভর, এই যে এখানে নিচে হবে 1000, এই যে 1000 হবে 1000 ইন্টু আণবিক ভর, এই 1000 ইন্টু আণবিক ভর, এটা যদি করো এত মোল পার লিটার হয়ে যায়, এত মোল পার লিটার হয়ে যাবে। তো এখন যদি তুমি, মানে তোমার যদি ঘনমাত্রা থেকে ppm দরকার হয়, উল্টা
মানে এখন যদি আমার এটা তো আমি করে ফেললাম, যে শর্টকাট নিয়ম হচ্ছে এই সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারবা, পিপিএমটা লিখে মানটা লিখে হয়ে যাবে একটা পয়েন্ট। দ্বিতীয় পার্টটা দেখো, একটু আশা করি বুঝতে পেরেছো, আর এখন যদি দ্বিতীয় পার্টে আসি আমি, দেখো দ্বিতীয় পার্টে যদি আসি, একটু ভালো করে খেয়াল করো, দ্বিতীয় পার্টে যদি আমি আসি তাহলে দেখো যে ঘনমাত্রা থেকে পিপিএম একক রূপান্তর, দেখো ঘনমাত্রা থেকে পার্ট 2 2 নম্বর, দেখো ঘনমাত্রা থেকে পিপিএম একক রূপান্তর। দেখো ঘনমাত্রা থেকে যে আমি যদি বললাম 0.1 মোলার H2SO4 কে পিপিএম এককে প্রকাশ করো, পিপিএম এককে প্রকাশ করো। আমি যদি এই পয়েন্টটা বলি তাহলে তুমি একটু খেয়াল করো যে এটা মানে কত বলো, 0.1 মোল পার লিটার, যে মোল পার লিটার H2SO4। একটু খেয়াল করো, প্রথম হচ্ছে এটা যে 0.1 মোল পার লিটার H2SO4। দেন এবার আসো 0.1 ইন্টু আণবিক ভর দ্বারা গুণ করবো 98, তাহলে 98 যখন হবে তখন গ্রাম পার লিটার হয়ে যাবে, কারণ H2SO4 ভর কত বলো তো 98, 98 গ্রাম পার মোল, আর কি হিসাবটা এইভাবে আসবে। তো এখন আমাকে বলো যে 0.1 যদি আসে, ইটস ওকে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এরপরে যদি তুমি চিন্তা করো যে 0.1 ইন্টু 98 ইন্টু 1000, তখন এটা মিলিগ্রাম পার লিটার হবে, মিলিগ্রাম পার লিটার হবে। তো মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে পিপিএম, তাহলে 9.8 তার মানে 9800, যে 9800 মিলিগ্রাম পার লিটার। তো তার মানে কি 9800 পিপিএম, 9800 পিপিএম, দ্যাটস ইট, পিপিএম। এই যে রূপান্তর হয়ে গেল। তো যদি তুমি শর্টকাটে করতে চাও, যে এসকাট করতে চাও, এসকাট বা শর্টকাট যদি করতে চাও, তাহলে এখানে আমি যদি লিখতে পারি যে পিপিএম ইজ ইকুয়াল টু, যে পিপিএম ইজ ইকুয়াল টু তাহলে সি ইন্টু এম ইন্টু 1000। এই যে এই সূত্রটা দিয়ে তুমি সহজে পিপিএম এককে রূপান্তর করতে পারবা। তাহলে ঘনমাত্রা তোমার জানা থাকবে, আণবিক ভর তুমি জানো, ঘনমাত্রা দেওয়া থাকবে, আণবিক ভর তুমি জানো, আর এখানে 1000, দ্যাটস ইট, এনাফ, একদম পানির মতো সোজা। তাহলে অল্প একটা বেসিক থেকে তুমি খুব সহজে ঘনমাত্রা থেকে পিপিএম এককে পেয়ে যাবা। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, একটু দেখো বিষয়গুলো, কারণ এগুলো প্রত্যেকটা জিনিসই তোমাকে একদম ভালোভাবে মাথায় সেট করে করতে হবে, না হলে একদমই পারবা না। সো আশা করি মাথায় ঢুকছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাইও, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বা বিষয়টা বুঝেছো কিনা আমাকে একটু জানাবা, দ্যাটস ইট। ওকে, এবার হচ্ছে দুইটা নিয়ম গেল। তৃতীয় নম্বরে আসো, যে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রায় রূপান্তর, বা ঘনমাত্রা থেকে তো বাকিটা পারবা, এবার পার্সেন্টেজ থেকে 3 নাম্বার, দেখো 3 নাম্বার আসবে, যে 3 নাম্বার, দেখো 3 নাম্বার, এই যে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রায় রূপান্তর, যে W/B থেকে ঘনমাত্রায় রূপান্তর। তো এখানে একটা প্রশ্ন প্রায় সময় আসে, স্টুডেন্টরা ভুল করে, ঘনমাত্রায় রূপান্তর সেটা সবসময় ভুল করে। ভুলটাকে আমি একটু করে বলি, যেমন আমি যদি বলি 10% W/B সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত, একটা পয়েন্ট, আর একটা হচ্ছে পিপিএম কত, দুইটাই আমি বের করব, শর্টকাটও বের করবো, ব্রডকাটও বের করব। মানে একসাথে ঘনমাত্রা থেকে তো নিয়ে দিলে ঘনমাত্রা থেকে তুমি পারবা, আবার আমি এটা থেকে সরাসরি বের করে তোমাকে দেখাবো। দেখো এই 10% W/B এটা দ্বারা কি বোঝায়, তার মানে হচ্ছে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম, 10 গ্রাম। তাহলে এটা কথা হচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে 100 ml দ্রবণে, একটু ভালো করে খেয়াল করো, যে 100 ml দ্রবণে, যে 100 ml দ্রবণে আমি আবারও বলছি, 100 ml দ্রবণে 10 গ্রাম, যে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, একটু মাথায় রাখবা, যে আমি আবার বলছি 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো তাহলে এবার একটু চিন্তা করো, মানে ভালো করে তুমি চিন্তা করবা, তাহলে তোমার জন্য আর ঝামেলা হবে না, একটু ভালো করে চিন্তা করবা। দেখো এদিকে তাকাও, কনসেপ্টটা মাথায় রাখবা, দ্যাটস ইট, আর কিচ্ছু মাথায় রাখা লাগবে না। আমি আবারও বলছি, কনসেপ্টটা মাথায় রাখবা, আর কিচ্ছু মাথায় রাখা লাগবে না। তো তাহলে এবার একটু চিন্তা করো, যে এখানে ডব্লিউ এর মান দেওয়া আছে, তার এখানে mn আয়তন দেওয়া আছে, তো তাহলে এখানে সূত্রটা কী হবে, সূত্রটা তখন হবে C = W × 1000 m × V। দেখো m × V। তো তাহলে তুমি একটু খেয়াল করো, W এর মান কত, 10, এই যে 10 দেওয়া আছে, 10, আর 1000 সূত্রের 1000 দেওয়া আছে, m এর মান হচ্ছে এখানে কত, 40, সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 40, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, আর বিটা হচ্ছে 100 ml। দ্যাটস দ্য পয়েন্ট, এই 100 mlটা তোমাকে দিতে হবে। তো কাটাকাটি যদি তুমি করো, 0 0 0 কাটাকাটি যাও, তাহলে 2টা 0, এখানে 2টা 0, একটা কাটা গেল। তো তাহলে এখানে 4, নিচে 4 থাকলো, যে নিচে 4 উপরে 10, তার মানে কি এত মোল পার লিটার, যে মোল পার লিটার সমান হচ্ছে 2.5 মোল পার লিটার। তো এবার এই 2.5 মোল পার লিটার থেকে তুমি পিএম একে রূপান্তর করে ফেলতে পারবা, ঘনমাত্রা থেকে রূপান্তর করতে পারবা, এটা একটা নিয়ম। এবার আরেকটা নিয়ম হচ্ছে আরেকটা শর্টকাট নিয়ম হচ্ছে, যে এসকাট একটা নিয়ম, এই যে এসকাট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মানে এটারই একটা শর্টকাট নিয়ম, সেটা হচ্ছে
যখন তুমি ঘনমাত্রা দেওয়া থাকবে, তার মানে 10% বলতে কি বোঝায়, যে 10% ডব্লিউ বাই বি এ দ্বারা কী বোঝায়, যে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা দ্বারা কী বোঝায়, এটা দ্বারা বোঝায় যে দেখো উপরে হচ্ছে, নিচে হচ্ছে 100, উপর হচ্ছে 10, তাহলে 100-তে 10 আছে, তাহলে 10 লাখে কত, 10⁶, এটাই ppm শেষ, এটাই ppm শেষ, একদম শর্টকাটে, মানে একসাথে একদম। তাহলে এটাতে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে সেটার মানে এখানে এটা আসবে। তার মানে দেখো 0 দুটো কাটে যাবে, কাটাকাটি যদি যায় তাহলে তুমি দেখো যে 0 কাটাকাটি যাচ্ছে, তো তাহলে এখানে কত 10⁵, তাহলে 1 ইন্টু, এই যে 1 ইন্টু 0 দুটো যদি কাটে 4 যদি 10 হয়, তাহলে 1 ইন্টু 10⁵, এই যে 10⁵ ppm। কেমনে 10⁵ নিচ্ছি বুঝতো, যে এখানে এই 0 কাটা গেল, এখান থেকে একটা চলে গেলো, 10⁵, তার মানে কত 10⁵, 5 মানে 0 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, একক দশক শতক হাজার অযুত লক্ষ এত লক্ষ ppm শেষ। তাহলে তুমি এটাকে তুমি সরাসরিও এখান থেকে রূপান্তর করতে পারবা, অথবা তুমি এখান থেকে এই যে 10% থেকে সরাসরি তুমি এই যে 10⁶ দ্বারা গুণ করে দিলে ppm এককটা পেয়ে যাবা। পার্সেন্টেজ থেকে সরাসরি ppm একক 10⁶ যত হোক না কেন, এই যে এক লাইনে তুমি আনসারটা করে ফেলতে পারলা। মাথায় ঢুকছে কিনা একটু জানাবা। তার মানে তুমি দেখো প্রথমে তুমি পার্সেন্টেজকে ঘনমাত্রা নিলা, তো ঘনমাত্রা থেকে দেন আবার ppm আনবা। আমি কি করছি, সরাসরি পার্সেন্টেজ থেকে ppm এ নিয়ে গেলাম, আনসার সেমই আসবে। তুমি যদি ক্যালকুলেশন করো, এই যে 2.5 মোল পার লিটার, তো তুমি যদি এটাকে মোলকে গ্রামে নাও, গ্রাম থেকে তুমি কি মিলিগ্রামে নাও, তাহলে সেম মানি আসবে। তুমি যদি সেম মানি তুমি এটাকে যদি করো, এই 10⁵ আসবে, দ্যাটস ইট। তার মানে কনসেপ্টটা বোঝাটা হচ্ছে মেন, মানে কনসেপ্টটা বোঝাটা হচ্ছে মেন, আর কিচ্ছু লাগবে না। তাহলে পার্সেন্টেজ থেকে তুমি কিসে পেলা, ঘনমাত্রায় রূপান্তর করলা, পার্সেন্টেজ থেকে তুমি ppm এ রূপান্তর করলা, এই কয়েকটাই তোমার আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। এটাই তোমার ppmটা পরীক্ষা আসবে, এবং এটা আসবে তো কনফার্ম, এভাবে কোনো সন্দেহ নাই, মানে আসবেই, আসবে, দ্যাটস ইট। সো এই টেকনিকে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার মোটামুটি 3 নাম্বার তুমি কনফার্ম হয়ে গেছো, আর কোনো ঝামেলা নাই। এবার আসো তোমাদের যেটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে অ্যাসিড এবং ক্ষার মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো মিশ্রণের প্রকৃতি নির্ণয়, প্রকৃতি নির্ণয়, টপিকটা হচ্ছে প্রকৃতি নির্ণয়। দেন দ্বিতীয় টপিকটা হচ্ছে পিএইচ নির্ণয়, মানে মিশ্রণের পিএইচ নির্ণয়, অ্যাসিড এবং ক্ষার মিশ্রণের। দেন এটা হচ্ছে লেখচিত্র, তার মানে হচ্ছে নির্দেশকের ব্যাপার সেবার আছে, নির্দেশক। আমি নির্দেশকটা পরে আলোচনা করব, আগে বেসিকটা একটু আলোচনা করি, নির্দেশক এবং এটা পরে আলোচনা করতেছি। ওকে ফাইন। এখন এখানে কি রকম দেওয়া থাকবে প্রশ্নে, দেখো একটা, মানে আমি তোমাকে একদম করে দেখাবো, তারপর তুমি একটু বুঝে নাও। তাহলে একটা পাত্রে অ্যাসিড থাকবে, একটা পাত্র, এবং আরেকটা সাথে ক্ষার থাকবে, বি আর একটা পাত্র ক্ষার থাকবে। তো এটার পরিমাণ দেওয়া থাকবে, যে কোনো, আমরা জানি অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে প্রশমিত হবে, দ্যাটস ইট। আমি আবারও বলছি, অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে কী হবে, প্রশমিত হবে। আমি আবারও বলছি, কি বলতো, অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে কী হবে বলো তো, প্রশমিত হবে। জানা আছে নিশ্চয়ই, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে কী হবে বলো, প্রশমিত হবে। তো প্রশমিত হওয়ার পর কিছু পরিমাণ অবশিষ্ট থাকবে, হয় অ্যাসিড অবশিষ্ট থাকবে, না হয় ক্ষার অবশিষ্ট থাকবে। যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে বিক্রিয়ার, মানে পুরাটার প্রকৃতি। তার মানে অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করার পরও, প্রশমিত হওয়ার পরও, হয় অ্যাসিড পরিমাণ কিছু বেশি থাকবে, নাহলে ক্ষারের পরিমাণটা বেশি থাকবে। তাহলে এই যে বেশি থাকার পরিমাণ, এটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি, তো তাহলে এখন পরীক্ষাতে কিভাবে আসবে, আমি একদম ডিরেক্ট তোমাকে ইয়াটা করে ফেলি। তার মানে আমরা সিকিউ দিয়ে সরাসরি আমরা জানবো, তাহলে আমাদের আর ঝামেলা হবে না। যদি আমরা সিকিউ দিয়ে জানি, একদম সিকিউ দিয়ে যদি জানি, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। দেখো আমরা একটা সিকিউ থেকে সরাসরি জানবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা, দেখো এটা একটা টাইপের প্রশ্ন, তুমি একটু দেখো মিশ্রণের পর যে ppm একক, এখন তুমি নিজেও পারবা, তুমি নিজে আমাকে বলবো যে আল্লাহ স্যার এত সহজ, আমি চিন্তাও করি না। দেখো এখানে আমি প্রশ্নটা নিলাম, নেওয়ার পর তুমি একটু দেখবা, যদি না পারো দেন আমাকে বলবা, দ্যাটস ইট। তুমি যদি না পারো দেন আমাকে বলবা। দেখো এই প্রশ্নের দিকে তাকাও, এই প্রশ্নটা এখানে আছে, এই পাশে থাকুক সমস্যা নেই, এখানে আমরা দেখলাম। ওকে ফাইন। এখন আমাকে বলো, এই কোয়েশ্চেনটার দিকে তাকাও তুমি, যে এই জায়গাতে একটা কি আছে বলো তো, অ্যাসিড আছে, আরেক জায়গাতে একটা ক্ষার আছে। দেখো এই যে এখানে একটা দিয়ে দিলাম। ওকে ফাইন। তুমি এখন দেখো, নিজে বলবা বা না পারলে আমাকে জানাবা। সেটা হচ্ছে এখানে ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, ক্ষারের পরিমাণ দেওয়া আছে, ভর দেওয়া আছে। তো তোমাকে বলছে এ পাত্রে ppmটা বের করতে বলছে, যে এ পাত্রে দ্রবণের ppmটা। তো আরে বাবা একদম পানির মতো সোজা, যে এটার ঘনমাত্রা বের করলা, ঘনমাত্রা থেকে ppm এ নিয়ে গেলা। তাহলে প্রথমে তুমি মাত্র ঘনমাত্রা বের করলা, যে ঘনমাত্রা বের করে ppm এককে, এরপরে ppm এককে নিলে শেষ। একটা প্রশ্ন হচ্ছে এটা। আরেকটা ঐকিক নিয়মেও করা যায়, আমি ঐকিক নিয়মের করার পক্ষপাতী না, আমি ঘনমাত্রা বের করবো তারপরে ppm করবো, এটাতে পক্ষপাতী। এভাবে করলে ভালো। ইমাতো দেখালাম ঘনমাত্রা কেমনে, তাহলে c ইজ ইকুয়াল টু যে সূত্রটা হচ্ছে c ইজ ইকুয়াল টু গ নাম্বার কোশ্চেন,
সি ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000, ডব্লিউ ইন্টু 1000 এম ইন্টু বি, যে এম ইন্টু বি। তাহলে এখানে সি এর মান দেওয়া আছে কত 2.65 ইন্টু আয়তন হচ্ছে এখানে 1000, সূত্রের 1000, এম এর মান হচ্ছে 106, সোডিয়াম কার্বন 106 ইন্টু, আর এখানে হচ্ছে বি এর মান হচ্ছে 250 ml, 250 ml, 250। কিন্তু বাবারা একটা কাহিনী আছে, তোমাদেরকে একটু করে বলি, নাইলে আবার তোমরা কনফিউশনে পড়বা। একটা বেসিক আছে, এই বেসিকটা বলতেই হবে তোমাকে, নাইলে আবার তুমি কনফিউশনে পড়বা। তাহলে এখান থেকে তুমি ঘনমাত্রাটা বের করো, ঘনমাত্রাটা বের করে দেন ঘনমাত্রা থেকে পিপিএমে নিয়ে যাবে, যে ঘনমাত্রা থেকে এইমাত্র শিখেছি পিপিএম এককে তুমি কনভার্ট করবা। আমি আবার বলছি, দেন এটা করে ঘনমাত্রা থেকে দেন পিপিএম এককে কনভার্ট করবা। তাহলে 1 নম্বর অঙ্কটা শেষ। এখানে একটা জিনিস তোমাদেরকে জানা দরকার, একটা বেসিক তোমাকে আমি এখানে বলে রাখতেছি, এই জায়গাতে একটু বেসিকটা লিখে রাখতেছি। একটা বেসিক আছে, বেসিকটা একটু দেখো, সবার কাজে লাগবে এই বেসিকটা, একটু সবার কাজে লাগবে, কারণ অনেকেই এটা নিয়ে চিন্তা করে না। বেসিক দেখো, বেসিকটা হচ্ছে একটু সবাই একটু মনে রাখবে। একটা পাত্রের মধ্যে মনে করো 5% সোডিয়াম কার্বনেট আছে, পাত্রের আয়তন হচ্ছে 250 ml, 250 ml। তো বললাম যে এ পাত্রের পিপিএম কত বা এ পাত্রে কত, কিন্তু তখন তুমি ঘনমাত্রা বের করার ক্ষেত্রে মানে এরকম যদি পার্সেন্টেজ থাকে, তখন তোমাকে অবশ্যই ঘনমাত্রাটা বের করতে হবে, ঘনমাত্রাটা বের করতে হবে। ঘনমাত্রাটা কেমনে বের করবে সেটা আমি বলতেছি। ঘনমাত্রা বের করতে গেলে তখন তোমার হিসাবটা এই জায়গা থেকে আনতে হবে, মানে এই পয়েন্টটা থেকেই আনতে হবে এটা। তার মানে তখন আর এই আয়তনের কোনো বিল নেই, এই আয়তনটার হিসাব করা যাবে না, এটা থেকেই তোমাকে এই ঘনমাত্রাটা বের করতে হবে। দেন এত ঘনমাত্রার এত এমএল দ্রবণ, কথাটা হবে তখন এত ঘনমাত্রার এত এমএল দ্রবণ। যেমন মনে করো এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা হচ্ছে 100 ml দ্রবণে, এই যে 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, যে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তাহলে এখান থেকে তোমাকে সি এর মানটা বের করতে হবে। সি এর মানটা হচ্ছে ডব্লিউ ইন্টু 1000, যে ডব্লিউ ইন্টু 1000 এম ইন্টু বি, এম ইন্টু বি। কিন্তু এই বিতে যখন দিবা, এই বিটা যখন দিবে এটা দেওয়া যাবে না, তখন এটা এই পার্সেন্টেজ থেকে বিটা দিতে হবে, কারণ এটা অনুপাত। বাট এটা তখন ঘনমাত্রা বের করার পর, মানে তুমি মনে করো ঘনমাত্রা বের করছো, তখন এটার এত ঘনমাত্রা আর এত এমএল দ্রবণ, কথাটা এরকম। তার মানে ঘনমাত্রা বের করার ক্ষেত্রে পার্সেন্টেজ থেকে তখন তুমি এইটা হিসাব করবা না, হিসাব করলে ঝামেলায় পড়বা। তাহলে তখন তোমাকে হিসাব করতে 100 ml আছে, এত একে কত 250 কত, তখন তোমাকে ওই হিসাবটা চেঞ্জ হয়ে যাবে, বাট আনসার একই আসবে। কারণ 100 ml যদি 5 গ্রাম থাকে, 250 ml কত গ্রাম, তখন গ্রামের পরিমাণ ডব্লিউ মান হবে যে 250 ml কত, 250 ml কত সেটা, তখন বিটা ব্যবহার করতে পারবা। কিন্তু বাবারা এরকম করার দরকার নেই। তোমার মাথার ভিতরে কি থাকবে, তুমি যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন কুমার, আমি আবারও বলছি, যখন কোথাও কি থাকবে দেওয়া থাকবে বলো, যখন কোথাও কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে, আমি আবারও বলছি, যখন কোথাও কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে সরাসরি তুমি কি করবা, যে এখান থেকে তুমি ঘনমাত্রাটা বের করে দেন এখানে ঘনমাত্রা, তখন ডব্লিউর মান তোমার কত হবে, তখন ডব্লিউর মানটা হবে 5 গ্রাম। দেখো ডব্লিউর মান 5 ইন্টু সূত্রের 1000, এম এর মান হবে 106, আর আয়তন হবে তখন 100 ml। এই যে তখন 250 ব্যবহার করা যাবে না, এই তখন এখান থেকে একটা ঘনমাত্রাটা তুমি পাবা। দেন এই এত ঘনমাত্রার এত এমএল দ্রবণ, তখন কত হবে, এত ঘনমাত্রার এত এমএল দ্রবণ। তার মানে তোমার জন্য বিষয়টা সহজ, শুধু সোজা না, পানির মতো সোজা। আমি আবার বলছি, শুধু সোজা না, পানির মতো সোজা। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, এটা 5 গ্রাম না ধরে, আমি 5 গ্রাম না ধরে আমি যদি বলি 1.06% অথবা 10.06, যে 10.6%, তাহলে এখানে 10.6 গ্রাম আছে, তাহলে এখানে আমি এটার পরিবর্তে 10.6 বসাতে পারি, 10.6। তো 10.6 বলে কাটাকাটি করলে নিচে 10 হয়, 10 হলে তখন নিচে কাটাকাটি যদি করো তাহলে সেক্ষেত্রে 100, তাহলে মানে এখানে 1 মোলার দ্রবণ, যে 1 মোলার। তখন এটা মানে হচ্ছে 1 মোলার দ্রবণের, আমি এটা চেঞ্জ করে দিলাম আমার অঙ্ক করতে সুবিধা হওয়ার জন্য, আমি চেঞ্জ করে দিলাম। তুমি আবার মনে করো না স্যার কি রে আবার পরিবর্তন করছে কেন, পরিবর্তন করছি মানে তোমাকে অঙ্কটা করার জন্য আমি আর ক্যালকুলেটর ব্যবহার করলাম না, সরাসরি অঙ্কটা করলাম। তার মানে ঘনমাত্রাটা বের করে তখন তুমি বলতে পারবা যে 1 মোলার ঘনমাত্রার এত এমএল দ্রবণ। তখন তুমি মৌল হিসাব করতে গেলে তখন 1 মোলার দিয়ে এত গ্রাম হিসাব করতে হবে। কিন্তু যখন তুমি পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করবা, তখন এই মানটা তখন ব্যবহার করা যাবে না। এটা অনেকেই বুঝে না, অনেক স্টুডেন্টই বুঝে না এবং ভুল করে, এবং সেটা ফার্স্ট পেপারেও ভুল করে। সো এখানে তোমাদের যেটা মাথায় থাকবে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওকে, ঘ নাম্বারের সমাধান গেলে এবার হচ্ছে বড় ঘ নাম্বার। তাহলে বড় ঘ নাম্বার কি বলছে দেখো, এ পাত্রে 10 ml এর সাথে বি পাত্রের কত দ্রবণ যোগ করলে মিশ্রণের প্রক্রিয়া। তার মানে দেখো এ পাত্রের অনেক কিছু আছে, এ পাত্রে 10 ml, তার মানে এ পাত্রে আছে 250 ml। তার মানে তোমাকে 250 ml তুমি ব্যবহার করতে পারবা না, তার মধ্যে তোমাকে 10 ml নিতে হবে, 10 ml। তার মানে এই ঘনমাত্রাটা বের করে অত ঘনমাত্রা 10 ml এর সাথে বি পাত্রের দ্রবণ যোগ করবা। তার মানে বি পাত্রের দ্রবণ ডেসিমোলার মানে কত, 0.1 মোলার, 1 মোলার, এই যে ডেসি মানে 0.1 মোলার, দ্যাটস ইট। তো তার মানে এত মোলার এসিএল যোগ করবা। তাহলে যোগ করার পর তোমাকে আবার বিক্রিয়া করতে হবে, বিক্রিয়া করাইতে হবে। কেন বিক্রিয়া করাইতে হবে,
তার মানে নিয়ম কি? নিয়মটা হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে আমি একটু দেখাচ্ছি, যে প্রথমে এ পাত্রে দেখ, এ পাত্রের ঘনমাত্রা, প্রথমে এ পাত্রের ঘনমাত্রা, এ পাত্রের ঘনমাত্রা, এ পাত্রের ঘনমাত্রা তুমি করলা, এ পাত্রের ঘনমাত্রা, ঘনমাত্রা সমান কি সি ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000, ডব্লিউ ইন্টু 1000 এম ইন্টু বি, একটু ভালো করে খেয়াল করো, ডব্লিউ ইন্টু 1000 এম ইন্টু বি। তো এবার আসো এম এর মান কত, ডব্লিউ এর মান কত, দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ টার্সেন্টেজ নাই, তখন 250 ml ব্যবহার করবা। তাহলে তুমি একটু খেয়াল করো, এম এর মান হচ্ছে 106 ইন্টু বি এর মান তখন 250 হবে। কেন? কারণ এখানে 250 দেওয়া আছে, পার্সেন্টেজ হিসেবে দেওয়া নেই, কথাটা মাথায় রাখবা। 2.65 যে 2.65 ইন্টু এখানে 1000, সূত্রের 1000। তো ক্যালকুলেটর যদি করো তাহলে সেক্ষেত্রে কত ঘনমাত্রা হয় আমি একটু দেখতেছি। দেখো আমি একটু ক্যালকুলেটর নিচ্ছি, ক্যালকুলেটরটা আমি একটু নিচ্ছি, দেখো ক্যালকুলেটরটা আমি নিচ্ছি, ক্যালকুলেটর ওকে ফাইন। সো আমি একটু ক্যালকুলেটর রাখবো, এখানে কত 2 দশমিক, দেখো 2.5 ইন্টু 1000, এই যে ইন্টু 1000, ইন্টু 1000, এই যে 1000 ভাগ 106, এই যে ভাগ 106, আবার ভাগ কত হবে, ভাগ হবে 250 সমান চিহ্ন দিলাম। তার মানে এটা ঘনমাত্রা 0.094, তাহলে এটা ঘনমাত্রা কত পেলাম 0.094, তাহলে এটা ঘনমাত্রা পেলাম 0.094, আরও 3 আছে, তো তুমি এতটুকু লেখো, এত মোলার, শেষ। ওকে ফাইন, ঘনমাত্রাটা পেয়ে গেছি, মানে মোল পার লিটার যে কথা, মোলার একই কথা। এবার আমাকে বলো যে ডব্লিউর মান তো অলরেডি দেওয়াই আছে, মানে এখানে তো কত গ্রাম তো দেওয়াই আছে, তাহলে তো আমার হাতে হিসেবে, তাহলে এখন তুমি খেয়াল করো 10 ml তোমাকে বলছি, 10 ml 100 ml নেই, 10 ml নিতে বলছে। তো 10 ml নিলে তাহলে তুমি কি হিসেব করো, 10 ml এর মোল সংখ্যা, এ পাত্রে 10 ml, যে এ পাত্রের 10 ml এর, এই যে 10 ml এর ml এ মোল সংখ্যা, মোল দিয়ে করবো অঙ্ক, তাহলে অঙ্ক সহজ হবে, মোল দিয়ে করবা। তাহলে এ পাত্রে 10 ml এর মোল সংখ্যা কত হবে, ঘনমাত্রা ইন্টু মোল ইজুল ঘনমাত্রা ইন্টু আয়তন, দেখো ঘনমাত্রা ইন্টু আয়তন, ঘনমাত্রা ইন্টু আয়তন, একটু ভালো করে খেয়াল করো, ঘনমাত্রা ইন্টু আয়তন, একটু আমি ভালো করে দেখাচ্ছি, ঘনমাত্রা ইন্টু আয়তন, একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল পায়। তাহলে ঘনমাত্রাটা কত, দেখো ঘনমাত্রাটা কত, ঘনমাত্রাটা হচ্ছে 0.094, আর আয়তনটা হচ্ছে 10, বাট আয়তনটা লিটার একক হইতে হবে, লিটার একক 10/3 দ্বারা গুণ করবা, তার মানে এইটাই হচ্ছে তোমার মোল, এত মোল, এত মোল, তাহলে এত মোল তুমি পাইলা। তাহলে তুমি এখন দেখো এই ঘনমাত্রা ইন্টু আয়তন, তো আয়তন হচ্ছে 10, তো 10 দিলে 10, তার মানে 100, তার মানে এটা যদি গুণ করে দেখো, গুণ 10, তারপর আমি মানলাম, এবার ভাগ 1000, 10/3 মানে ভাগ 1000, ভাগ 1000, এই যে সমান চিহ্ন দাও, তাহলে কত 9.43 ইন্টু, দেখো 9.43 ইন্টু 10^4, তাহলে আমি এখানে দিলাম কি, দেখলাম বলো তো 9.43 ইন্টু 10^4, যে 9.43 ইন্টু, এই যে 9.43 ইন্টু 10^4, এত মোল। তো এবার আমাকে কি করতে হবে, এ পাত্রে মানে এই 10 ml এ কতটুকু মোল থাকে এটা বের করে ফেললাম, এত মোল সোডিয়াম কার্বনেট আছে, যে এত মোল সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট, CO3 সোডিয়াম কার্বনেট। ওকে ফাইন, এবার তুমি কি করবা স্যারকে বলো তো, এবার তুমি বি পাত্রে মোল সংখ্যা বের করবা। দেখো এবার বি পাত্রের মোল সংখ্যা, এবার তুমি লিখবে বি পাত্রের মোল সংখ্যা, বি পাত্রে HCl এর মোল সংখ্যা, দেখো HCl এর মোল সংখ্যা, একটু ভালো করে খেয়াল করো, মোল সংখ্যা যদি ভালো করে খেয়াল করো, তাহলে তুমি দেখো বি পাত্রে HCl এর মোল সংখ্যা কত, ঘনমাত্রা ইন্টু আয়তন, তাহলে ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, কেন ডেসিমোলার সেই কারণে, ইন্টু 10 তো হবে না, 10^3 হবে, 10^3 হবে। তো তুমি একটু চিন্তা করো, তাহলে সমান যদি ক্যালকুলেশন করো, তাহলে 0.1 ইন্টু, দেখো ক্যালকুলেশন যদি করো তাহলে কত হয় আমি একটু দেখাচ্ছি, যে 0.1 মানে এখানে এক, তাহলে মানে 1 ইন্টু 10^3, যে 1 ইন্টু 10^3, একটু খেয়াল করিও। আর অ্যাকচুয়ালি এটার মানে পরিমাপটা করার জন্য তুমি যে কাজটা করবা, এটা 10/3, তো তাহলে এটারও 10/3 নিয়ে যাবা, তো এটা 10/3 নিয়ে গেলে তোমাকে তখন এই কাজটা করতে হবে, যে 0.94 মানে এক ঘর আগায় দিবা, দেন এখানে এক ঘর পিছে যাবে, তার মানে দেখো 19 যে কথা, 1.9 ইন্টু 10 একই কথা, কারণ এক ঘর আগাইছি, আর যদি আরেক ঘর আগাই দিই তাহলে এখানে 0.19 ইন্টু 10^2, তার মানে এটা বাড়াইছি, তো বাড়াইলে এখানে যেহেতু -10 ছিল, -4 ছিল, তাহলে বাড়াইলে একটা কমে যাবে, তার মানে -4 + 1, তার মানে -3। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, যে এটা কেন করলাম, তাতে আমার বুঝতে সুবিধা হয়, যে তার মানে এখান থেকে বুঝলাম যে এটার পরিমাণ বেশি, HCl মানে দুটোটা যদি অনুপাত করি 10/3 ঠিক আছে, আর এখানে 1 আর এখানে 0.94, এটা আমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য অঙ্ক করার সময় এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, এই পয়েন্টটা একটু মাথায় রাখবা। তো এখন আমাকে বলো, এর মোল সংখ্যা পাইলাম, বির মোল, এবার সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে হবে, সংশ্লিষ্ট বিক্রিয়া, এবার হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়া, তাহলে একটু খেয়াল করো সবাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া কেন, কারণ আমি কত মোলের সাথে বিক্রিয়া করছি এই ব্যাপারটা তো জানতে হবে,
কত মোলের সাথে বিক্রিয়া করছে ব্যাপারটা তোমাকে জানতে হবে, দ্যাটস ইট। আমি আবারও বলছি, কত মোলের সাথে বিক্রিয়া করছে ব্যাপারটা তোমাকে জানতে হবে, ভালো করে খেয়াল করো। কত মোলের সাথে বিক্রিয়া করছে, তাহলে তুমি বিক্রিয়াটা দিবা, তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়াটা তুমি দাও। ওকে ফাইন, সোডিয়াম কার্বনেট HCl দাও, একটু ভালো করে খেয়াল করো। সোডিয়াম কার্বনেট, এই যে সোডিয়াম কার্বনেট দাও, এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া দেখো, সংশ্লিষ্ট বিক্রিয়া ভালো করে খেয়াল করো, সংশ্লিষ্ট বিক্রিয়া। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া দেখো, এই সোডিয়াম কার্বনেট তুমি দাও, এই যে সোডিয়াম কার্বনেট তার সাথে 2 মোল HCl বিক্রিয়া দিতে হবে, 2 মোল HCl। তাহলে দেখো বিক্রিয়াটা কেমন হবে, এই যে সোডিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম ক্লোরাইড হবে 2 মোল, প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে, প্লাস 2 অণু পানি হবে। দেখো 2 অণু পানি হবে। তো তার মানে কি বুঝলা, 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, দেখো 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে। তাহলে এই যে 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, 2 মোলের HCl এর সাথে। এখন আমাকে বলো যে এই 1 মোল যেটা, তার ডাবল পরিমাণ HCl থাকার কথা ছিল। আমি আবারও বলছি, দেখো 1 মোল যেটা, দেখো 1 মোল যেটা, এটা 1 মোল তো সোডিয়াম কার্বনেট, এক পাত্র হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই যে এক পাত্র হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3 ব্র্যাকেট দিয়ে রাখবা। তাহলে 1 মোলের সাথে ডাবল পরিমাণ বিক্রিয়া করার কথা, কিন্তু ডাবল কি তার কাছে আছে? নাই, ডাবল তার কাছে নাই। তাহলে তার কাছে কম, মানে 1 মোল বিক্রিয়া করছে দ্বিগুণের সাথে করে, দেখো 1 মোল করে দ্বিগুণের সাথে। কিন্তু অ্যাকচুয়ালি এখানের দিকে তাকাও যে এটা যত মোল আছে তার ডাবল থাকার কথা ছিল, কিন্তু ডাবল কি আছে? নাই। তো ডাবল না থাকা মানে কি? লিমিটিং বিক্রিয়ক। কি বলো, মানে সেটা সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলে। তাহলে তুমি এখানে লজিক খাটাবা যে কত মোলের সাথে বিক্রিয়া করে। তুমি দেখবা যে বিক্রিয়া করার কথা, দেখো এখানে 1 মোল 2 মোলের সাথে, তাহলে এখানে যত মোল আছে তার ডাবল পরিমাণের সাথে বিক্রিয়া করার কথা, কিন্তু দেখো ডাবল কি আছে? এই যে ব্যাপারটা তুমি দেখবে, এটা ডাবল নেই, তার মানে এটা বিক্রিয়া করে ফেলছে। তার মানে এখান থেকে বুঝো যে HCl সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলে। তো সুতরাং লিখবা যে এখানে দেখবা, এখানে এটা মানে একটু বেসিকটা ক্লিয়ার করে তারপর লিখবা HCl সম্পূর্ণ বিক্রিয়া করে, HCl সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলে, যে বিক্রিয়া করে ফেলে। কেমনে বুঝবা? করে। তো কেমনে দেখো, এই যে হিসাবটা কিভাবে, HCl যেটা সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলে সেটাকে আগে লিখবা কেমনে, যে দেখবা যে 2 মোল HCl, কেমনে বুঝছো দেখো না, এটা তার ডাবল পরিমাণের সাথে বিক্রিয়া করার কথা, কিন্তু এটা তো ডাবল নাই, এটা তো কম আছে, মানে এটা ডাবল থাকার দরকার ছিল, কিন্তু ডাবল তো নাই, কম, তার মানে এটা বিক্রিয়া করে ফেলে, এই কারণে এটা আগে লিখবা। তাহলে লিখবা যে 2 মোল বিক্রিয়া করে, দেখো 2 মোল HCl বিক্রিয়া করে, বিক্রিয়া করে 1 মোল, এই যে 1 মোল কার সাথে? 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, দেখো সোডিয়াম কার্বনেট এর সাথে একটু ভালো করে খেয়াল করো। তো তাহলে এবার আমাকে বলো যে 1 মোল বিক্রিয়া করে, সুতরাং বলো যে 1 মোল বিক্রিয়া করবে কার সাথে? 1 মোল HCl বিক্রিয়া করবে, যে 1 মোল HCl বিক্রিয়া করে, তাহলে এখানে হচ্ছে 2/1, তাহলে এত মোল কত? Na2CO3 এর সাথে। তো এবার আমাকে বলো আছে কত মোল? 1 into 10 ইনভার্স 5 মোল HCl বিক্রিয়া করে, তাহলে তার অর্ধেক। তো তার মানে এখানে 2, তো 1 into 10 ইনভার্স 3 এত মোল সোডিয়াম কার্বনেটের সাথে, দেখো সোডিয়াম কার্বনেটের সাথে। তো সুতরাং আমাকে বলো তাহলে 0.5 into 10 ইনভার্স 3 মোল, এই যে 10 ইনভার্স সোডিয়াম কার্বনেট। কিন্তু বাবারা দেখো পরিমাণ আছে কত? 0.9, তার মানে এতটুকু তো বিক্রিয়া করে ফেলে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে ফেলবে এতটুকু, তাহলে অবশিষ্ট আছে কত? 0.9। সুতরাং অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ, যে অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ, এইভাবে করবা পরীক্ষাতে, মোল দিয়ে গুলো সহজ। এর পরিমাণ কত হবে বলো তো? এই যে 0.5 ইন্টু 0.943 into 10 inverse 3 minus 0.5 into 10 inverse 3। তো তাহলে এবার একটু খেয়াল, এত মোল সোডিয়াম কার্বনেট, দেখো সোডিয়াম কার্বনেট, তাহলে অবশিষ্ট থাকে তাহলে কত বলো তো? তাহলে 0.443 into 10 inverse 3 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে সুতরাং মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। তাহলে এতটুকুতে করলে হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রে আবার এমন জিজ্ঞেস করে, যদি প্রশ্নটা এরকম হয় যে মিশ্রণের প্রকৃতি কিরূপ হয়ে যদি না হয়, তোমাকে যদি বলে যে মিশ্রণের ঘনমাত্রা কত, এটা প্রশ্ন না করে, তোমাকে যদি প্রশ্ন করে যে মিশ্রণের ঘনমাত্রা কত, একসাথে সব করে ফেলতেছি আর কি, কত একটা যদি বুঝে বাকিটাও পারবা। তাহলে মিশ্রণের ঘনমাত্রা যদি চায়, যদি এতটুকু বলে মিশ্রণের প্রকৃতি কিরূপ, তাহলে যেহেতু সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে, সুতরাং মিশ্রণের প্রকৃতি অম্ল, সুতরাং ক্ষারকীয়, সুতরাং মিশ্রণের প্রকৃতি ক্ষারকীয়। সুতরাং মিশ্রণের প্রকৃতি কি হবে বলো? ক্ষারকীয় হবে। আমি আবারও বলছি, মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারকীয় হবে। এনাফ, কনসেপ্টটা শুধু মাথায় রাখবে। এখন মনে করো
এতটুকুতে তোমার আনসার শেষ, আর কোনো ঝামেলা নেই। কতটুকু বিক্রিয়া করছে এখান থেকে তোমার আনসার শেষ, আর কোনো ঝামেলা নেই। তাহলে তোমার ঝামেলাটা কোন জায়গায় হবে বলো তো বাবা? তোমার ঝামেলাটা হবে যে তোমাকে যদি বলে মিশ্রণের ঘনমাত্রা কত, তখন তুমি কি করবা? তখন তোমাকে যে কাজটা করতে হবে যে দুইটা মিশ্রিত হলে এটা কত, এটা হচ্ছে 10 ml, তাহলে এটাও 10 ml, দুইটা 10 ml হয়েছে। তাহলে ওভারঅল যে মানে এটাও 10 ml, এটাও 10 ml, তাহলে মিশ্রণের আয়তন কত হবে? 20 ml হবে। আর মিশ্রণ অবশিষ্ট যে মোল হবে সে মোলটা কত হবে? তাহলে সেটা মোল বা আয়তন সমান ঘনমাত্রা। তাহলে তুমি কি করবা? ঘনমাত্রা ইজ ইকুয়াল টু, এখন তোমার প্রশ্ন হচ্ছে ঘনমাত্রা কত, ঘনমাত্রা নির্ণয়। এবার হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। দেখো ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রা নির্ণয় একটু মনে রাখবা। ঘনমাত্রা নির্ণয় এই কনসেপ্টগুলো যদি মাথায় রাখো তাহলে তোমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। আমি আবারও বলছি, এই কনসেপ্ট যদি মাথায় রাখো তাহলে তোমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। কনসেপ্টটা শুধু মাথায় রাখবে, ঠিক আছে? ওকে। সো ঘনমাত্রা নির্ণয় করতে গেলে কি করতে হবে? মোট আয়তন। সুতরাং মিশ্রণের মোট আয়তন বের করবো। আমাদের আর কোনো কাজ নেই, কী বের করবো? মিশ্রণের মোট আয়তন। তাহলে প্রথমে লিখবো মিশ্রণের মোট আয়তন। মিশ্রণের মোট আয়তন, দেখো মিশ্রণের এই যে মিশ্রণের মোট আয়তন, মোট আয়তন। তাহলে একটু খেয়াল করো, মিশ্রণের মোট আয়তন কত? 10 + 10 সমান কত বলো? 20 ml। তো এটাকে লিটারে নিয়ে যাও, তাহলে 20 × 10⁻³ লিটার এরকম হবে। তাহলে 1 ml-কে যদি লিটার এককে নিতে হয় 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তো সুতরাং বলো যে মিশ্রণে এই যে মিশ্রণে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা তাহলে কী হবে বলো তো? মোল বাই আয়তন। তাহলে মোল হচ্ছে কত ছিল? অবশিষ্ট কত? 0.44। দেখো 0.4444 তারপর 3 × 10 বেজে ইন্টু এই অবশিষ্ট যেটা আছে ইন্টু 10⁻³ তাহলে এত মোল অবশিষ্ট আছে, যে এত মোল অবশিষ্ট মানে এত মোল অবশিষ্ট। তাহলে অবশিষ্ট মোল মানে সোডিয়াম কার্বনেট যেহেতু এসিএলটা প্রশমিত হয়ে গেছে, সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে, তার মানে এসিএলটা সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলেছে। দ্যাটস ইট। আমি আবার বলছি, এসিএলটা কী করেছে? সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলেছে। তো তাহলে একটু চিন্তা করো যে এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়তনটা। তাহলে 20 × 10⁻³। তো তাহলে তুমি কাটাকাটি করো, তাহলে এটা ঘনমাত্রা হচ্ছে মোল পার লিটার। তো তাহলে এবার তুমি চিন্তা করো, ক্যালকুলেশন যদি করো তাহলে এটা কাটাকাটি যাবে। তো তাহলে 20কে 443 দ্বারা তুমি ভাগ করবা। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। তুমি এখন যদি করো, ক্যালকুলেশন করো, দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে এটা আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম, ফাইন। এটা এই যে এমএসসি ওইটা আমরা 0-তে নিয়ে যাব। ফাইন, ওকে ফাইন। হিস্ট্রি মেমোরি তো দরকার নাই, আমরা ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার তো আছে আমাদের। ওমা অনেক কিছু আছে। তাহলে আমি একটু দেখো যে আমার 0.443, এই যে 443 এটা তো কাটাকাটি যায়, তাহলে 0.443 ভাগ 20 20 আমরা দিলাম, তাহলে সমান চিহ্ন, তাহলে 0.02215, তাহলে তার মান হবে 0.02215 মোল পার লিটার। এত মোল পার লিটার বা মোলার একই কথা, যে মোল পার লিটার। দ্যাটস ইট, এনাফ। কনসেপ্টটা শুধু মাথায় রাখা। আমি আবার বলছি, কি মাথায় রাখা বলো? কনসেপ্টটা শুধু মাথায় রাখা। শুধু কনসেপ্টটা যদি মাথায় থাকে আর কিচ্ছু লাগবে না, সোজা কথা, ঠিক আছে? সো কনসেপ্ট যদি মাথায় থাকে, তোমাকে যেরকম দেওয়া হোক না কেন কোনোভাবেই আটকাতে পারবে না। আমি আবার বলছি, যেরকম দেওয়া হোক না কেন কোনোভাবেই আটকাতে পারবে না। সো এটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমাকে বলো যে ওকে ফাইন, আমি এটা বুঝলাম। তাহলে এই সুতরাং ঘনমাত্রা নির্ণয়। এবার অনেক সময় পিএস নির্ণয় আসে। পিএস নির্ণয় যখন করতে যাবা তখন কিন্তু ঘনমাত্রা নির্ণয়ের পরে অনেক সময় পিএস নির্ণয় আসে। তাহলে একসাথে এক ডিলে সব পাখি মারি ফেলতেছি। পিএস নির্ণয় আসে অনেক সময়, পিএস নির্ণয় আসে, একটু মাথা রাখবা। পিএস নির্ণয় আসে অনেক সময়, এখন দেখো পিএস নির্ণয়টা তুমি কীভাবে করবা। তাহলে পিএস নির্ণয়টা খুবই সোজা। কেমনে পিএস নির্ণয় করবো আমি দেখাচ্ছি। পিএস নির্ণয়টা খুবই সোজা, তুমি দেখবা। সেটা হচ্ছে তুমি আগে এটা যেহেতু ক্ষারীয়, তাহলে সোডিয়াম কার্বনেট। তো একটু খেয়াল করো, এখানে তো কোনো ওইচ নাই, একমাত্র সোডিয়াম কার্বনের ক্ষেত্রে মুখস্থ রাখবা এটা এই যে এক মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সমান, মনে রাখবে, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সমান। আমি আবার বলছি এটা কার সমান? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সমান। আমি আবার বলছি এটা কার সমান বলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সমান। তাহলে এটা এক মোল, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই ওইচের ঘনমাত্রা কী হবে দেখো, এই ওইচের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙো, তুমি প্রশ্ন করতে পারো স্যার এটা কেন? কারণ এটার ভিতরে ওইচ নাই যেহেতু, তাহলে এটা যত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সমান, কারণ এইটার মধ্যে ওইচ আছে, মানে সমতুল। তাই এটারও তুল্য সংখ্যা 2, এটারও তুল্য সংখ্যা 2। তার তুল্য সংখ্যা 2 কেন? সোডিয়ামের জারণ সংখ্যা +1, তো তাহলে +1 আর এখানে 2, তাহলে 2, আর ক্যালসিয়ামের +2। দ্যাটস ইট। এই হচ্ছে কাহিনী, মানে সমতুল বলা যায়। সমতুল বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙো,
তাহলে এটা কি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে এই ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2টা OH আয়ন, তার মানে এটার ঘনমাত্রা যেটা হবে 0.02215 যেটা হবে এটার ঘনমাত্রা তার এটা দ্বিগুণ হয়ে যাবে 2 × 0.02215 হয়ে যাবে এই যে ঘনমাত্রা। তাহলে সমান কত হচ্ছে, সমান এটা পিএইচ যদি নির্ণয় করতে চাও তাহলে সমান দেখো ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি, তাহলে ইন্টু 2 যদি করি দেখো এই যে ইন্টু 2 তাহলে 0.22 0. কত যেন 0.0022215 নাকি দেখো 0.2215 এই যে 15 ইন্টু 2 তাহলে এবার দেখো এটার পিএইচ কত পেয়েছে 0.0443 তাহলে 0.0443। এখন যদি আমি দেখো 0443 তার মানে কত 0.0443 মোলার। তো সুতরাং পিওএইচ ইজ ইকুয়াল দেখো যেহেতু ক্ষার পিএইচ বের হবে না পিওএইচ বের হবে, তাহলে পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ OH আয়ন, এই যে OH আয়ন, তাহলে OH আয়নের ঘনমাত্রা কত, তাহলে মাইনাস লগ অফ মান এটা চতুর্থদের কিন্তু ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আছে, মানে আমি একসাথে সম্ভাব্য কী কী আসতে পারে সব দেখা দিচ্ছি। তাহলে লগ এখানে OH এর মান কত দেওয়া আছে মাইনাস এত, তাহলে আমি দেখো মাইনাস লগ এই যে মাইনাস লগ দেখো আমি যদি এখানে এটা তো মাইনাস হয়ে গেছে তাহলে এখানে আমি একটু খেয়াল করি এটা সিতে যাই, তাহলে মাইনাস লগ অফ এই যে লগ অফ আনসার কই আনসার তো আমার যেহেতু নেই তাহলে 0.043 তাহলে সমান চিহ্ন দেবো আমরা, বলে আল্লাহ আসতেছে না কেন, তাহলে এখানে লগ দিলাম তো বলে আল্লাহ ইনভেড কেন, তাহলে লগ মাইনাস দিব এই যে মাইনাস লগ না ইনভেড না লগ মাইনাস সেটা ঠিক দেওয়া যাবে, আমরা সাইন্টিফিক স্ট্যান্ডার্ডে যদি যাই তাহলে এখানে কি লগ আছে নাকি দেখি তো, লগ তো আমাদের এখানে নাই, ওকে ফাইন আমরা সাইন্টিফিকে গেলাম, ওকে ফাইন আমরা সাইন্টিফিকে গেলাম, তাহলে মাইনাস লগ অফ আনসার যদি হয় আমরা ট্রাইগোনোমেট্রি না করে আমরা সেকেন্ডারি স্যাচুরেশন ফাংশন ডিগ্রিতে করি, আমরা ডিগ্রিতে করলে তাহলে মাইনাস আমরা এটা 0 দিই মাইনাস ওরে আল্লাহ ট্রাইগোনোমেট্রি চলে আসছে আবার, এত কিছু তো আমার দরকার নাই, তাহলে মাইনাস লগ অফ এই যে লগ অফ তাহলে মাইনাস লগ অফ ইনভেরিড ইনপুট না লগ, আচ্ছা আমরা দিতে পারতেছি না তো এখানে কোথাও মনে হয় ঝামেলা হচ্ছে ডিগ্রিতে মাইনাস আচ্ছা আমি লগ দিই লগ দিয়ে আচ্ছা তাহলে আগে মানটা দিতে হবে মানে 0.0443 তার মানে হচ্ছে লগ দেব মান বেরোছে, তাহলে এটার মানটা পজিটিভ হবে, তার মানে কি এটার মানটা যেহেতু তাহলে এটা মাইনাস সাইন যদি গুণ করি তাহলে পজিটিভ, তাহলে 1.35 পিএইচ এর মান 1.35, তাহলে এই যে পিএইচ এর মান হবে 1.35 0.0443 সমান হচ্ছে 1.35 পিওএইচ এর মান। তো সুতরাং আমাকে বলো পিএইচ সমান কত হবে, সুতরাং পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14, এই সূত্রটা একটু মনে রাখবা। তো সুতরাং পিওএইচ ইজ ইকুয়াল টু দেখো পিওএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, তাহলে এখানে 14 লিখবা মাইনাস 1.35 ক্যালকুলেশন করলে তাহলে সেক্ষেত্রে মান কত আসবে 14 থেকে বিয়োগ করলে যে 12.65 আনসার, এই যে দেখছো কিনা, তার মানে এই পার্টটা হচ্ছে আলাদা, তার মানে তুমি অম্লীয় না ক্ষারকীয় বের করার পরে দেন তুমি পিএস, তাহলে এক ডিলে কয় ভাগই 4 ভাগই মারছি, মানে 4টা নিয়ম একটা অঙ্কের মধ্যে করাই ফেলছি। দেখো এখন প্রতিটা অঙ্ক যদি তুমি পারো আমাদের, তাহলে প্রথমে নিয়মটা কি প্রথমে বলো, প্রথম হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে বিক্রিয়াটা করা, কত মোলের সাথে বিক্রিয়া করছে এটা হিসাব করে কোনটা বেশি আছে সেটা বের করা, যেটা বেশি বিক্রিয়ার প্রকৃতি সেটা, তাহলে এখানে কাজ শেষ। কিন্তু যদি বলে ঘনমাত্রা বের করতে তাহলে তুমি কি করবা, দেন যেটা অবশিষ্ট থাকবে সেটা ডিভাইড বাই ওভারঅল আয়তন, মোল ডিভাইড বাই ওভারঅল আয়তনটা লিটার এককে, তাহলে ঘনমাত্রাটা বের হবে। এবার যদি পিএইচ বের করতে বলে তাহলে এটা অম্লীয় না ক্ষারীয় দেখবা, যদি অম্লীয় হয় তাহলে সরাসরি পিএইচ বের হবে, আর যদি ক্ষারীয় হয় তাহলে পিওএইচ আগে বের করবা দেন পিএইচ বের করবা, এনাফ।
তাহলে এক ডিলে সব পাখি মেরে দিলাম। এখন দেখো তুমি যে কোনো প্রশ্ন যদি যাও তাহলে এখানে এই কোয়েশ্চেনগুলোই আছে, এর বাইরে কোনো কিছু নাই। একটু যদি তুমি চিন্তা করো যে আল্লাহ এটা তো করলাম, তাহলে মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে, এখান থেকে আমরা জানলাম, বিশ্লেষণ করলাম মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হয়েছে, দ্যাটস ইট, কোনো কথা নেই, মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। ঠিক আছে, এখানে ভুল লিখছে, এখানে 100 ml হয়ে গেছে, এটা ভুল হয়েছে, এটা 100 মানে এটা হবে না 10 ml। সুতরাং মিশ্রণের প্রকৃতি কী হবে, ক্ষারীয় হবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এটা 10 ml, এটা 10 ml এর সাথে 10 ml বিক্রিয়া করবে, দ্যাটস ইট। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চিন্তা করবে। দেখো এরপর দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে তোমাকে প্রশ্ন করছে, দেখো এই যে এই কোশ্চেনটা অনেকে ভুল করে, দেখো এই কোশ্চেনটা অনেকেই ভুল করে, একটু মাথায় খাটাবা তারপর তুমিও পারবা। দেখ একটু মাথা খাটাবা তুমিও, তোমার কাছে আর কোনো ঝামেলা হবে না। দেখো একটু মাথা খাটাবা, একটু ভালো ভালো করে বুঝবা, তোমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো এদিকে তাকাও, এই কোশ্চেনের দিকে তাকাও, তুমি নিজেও পারবা। চিন্তা করবে আল্লাহ এত সোজা কোশ্চেন কেন আমি পারি না। দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, দেখো ওকে ফাইন। এই কোশ্চেনে দেখো তোমাকে বলছে এ দ্রবণের একক পিপিএম এককে নির্ণয় করো। দেখো এ দ্রবণের ঘনমাত্রা, তাহলে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে তুমি সরাসরি পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নিয়ে যাবা, ঘনমাত্রা থেকে সরাসরি পিপিএম এককে নিয়ে আসবা। দেখছো একটা নিয়ম শিখিয়ে দিলাম যে এটা, দেখছো কি না, যেটা আসবে সেটাই। তাহলে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নিয়ম কীভাবে, কিছুক্ষণ আগে শিখেছি যে 100, এটা মানে 100 ml 5 গ্রাম কি আছে, এটা দ্বারা কি বোঝায় বলে 100 ml 100 ml দ্রবণে, যে এটা মানে হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে, HNO3 আছে। আমি আবার বলছি 100 ml দ্রবণের মধ্যে কয় গ্রাম, 5 গ্রাম HNO3 আছে, HNO3 আছে, যে HNO3 আছে, HNO3 আছে। তো তার মানে এখান থেকে তুমি ঘনমাত্রাটা বের করো, এই অংশ, তখন এটা আর ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। ঘনমাত্রা বের করার পর দেন পিপিএম নির্ণয় করবা, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন বলবে তখন এ ও বি দ্রবণ, তখন ওই ঘনমাত্রা যেটা আছে সেটা তুমি জানতে হবে, তত ঘনমাত্রার এত ml দ্রবণ, তত ঘনমাত্রার এত ml দ্রবণ। তো তাহলে এ ও বি মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি, তখন বিক্রিয়া করবা, বিক্রিয়া করে কোনটা বেশি কোনটা কম সেটা তুমি বের করবা, দ্যাটস ইট। আমি তারপরে করে দিচ্ছি, দেখো একটা দুইটা যদি করে দিই আমি এভাবে, তোমাকে তখন পরবর্তীতে যেভাবে দেওয়া হোক না কেন তুমি পারবা। এই অঙ্কটা আমি করে দিচ্ছি, তাহলে দেখো এ পি, তাহলে তুমি লিখতে হবে গ নাম্বারের কোয়েশ্চেন, আমি গ নাম্বার, দেখো গ নাম্বার কোয়েশ্চেন, তাহলে এখানে 5% HNO3, তুমি একটু ভালো করে খেয়াল করো। তো তার মানে হচ্ছে 100 ml, সুতরাং 100 ml দ্রবণে, যে 100 ml দ্রবণে 5 গ্রাম নাইট্রিক HNO3 আছে, HNO3 বিদ্যমান, একটু ভালো করে খেয়াল করবো, আর কিচ্ছু লাগবে না। তো তাহলে এবার এটা দ্বারা C = W × 1000, যে W × 1000 M × V, এটা ml, এটা অবশ্যই ml একক হইতে হবে। তো এবার সূত্রটা বসাও, W এর মান হচ্ছে 5, আর 1000 সূত্রের 1000, আর M এর মান কত, আণবিক ভর হচ্ছে 63, তাহলে ইনটু, তাহলে কত পেচ্ছ, ইনটু 63, আর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর 63, আর এটা হচ্ছে 100 হবে। কেন 100? কারণ এখানে 100 ml, তখন আর এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না, পার্সেন্টেজটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করা যাবে না, কারণ এখানে ঘনমাত্রা অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে অনুপাতটা ঘনমাত্রা বের করে তারপরে তুমি অত ঘনমাত্রা এত ml দ্রবণ লিখবা। তো তাহলে ঘনমাত্রা কাটাকাটি করো, 0 0 0 0 কাটাকাটি যাবে। তো তাহলে এখানে যে 6.3, এখানে কত হচ্ছে 5/6.3। তার মানে আমি যদি অঙ্ক করি এখন, দেখো আসো ক্যালকুলেটর যদি ব্যবহার করি, ক্যালকুলেটর যদি ব্যবহার করি, তাহলে এখানে আমার হিসাবটা কত হচ্ছে, হিসাব হচ্ছে 5/6.3। আমি আমার মতো হিসাব করতেছি, 5/6.3, মরা কিসে রে, কিসে, যে 5/6.3 সমান, তাহলে এটা মান হচ্ছে 0.79, কত বলো, 0.7936, এটা 0.7936 মোলার, এই যে ঘনমাত্রা পেয়ে গেছি। তো সুতরাং লিখবা যে এ পাত্রে, যে এ পাত্রে HNO3 পরিমাণে, যে HNO3 এর পরিমাণ কত বলো তো, HNO3 এর পরিমাণ আমি কি করছি তোমাকে একটু দেখাই, যে 110কে এটা দ্বারা ভাগ করে 6.3, তো আমি 5/6.3 ডাইরেক্ট লিখে ফেলছি। তো তাহলে ঘনমাত্রা সমান পরিমাণ হচ্ছে, দেখো ঘনমাত্রা ইন্টু আয়তন, তাহলে 0.7936 ইন্টু কত, 200 ml, যে 200 মোল সংখ্যা, তাহলে 250 ml, 250 ml। তো 250 ml কে লিটার এককে নিয়ে যাও, তাহলে 0.25 লিটার, তো তাহলে এত মোল হবে। তো তার মানে কত, 0.25 দিয়ে যদি গুণ করি, আমি এটাকে 0.25 দিয়ে যদি গুণ করি, দেখো 0.25 দিয়ে যদি গুণ করি, তো আমি এটা গুণ করবো 0.25 ইন্টু 0.25, তো আমার এখানে কত 1 পয়েন্ট কত হলো
0.25 দিয়ে যদি গুণ করি তাহলে 0.198 আসলে আমি দেখাচ্ছি 0.198 মোল, এত মোল হয়েছে, রাইট। তো তাহলে এবার আমাকে বলো নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা পেয়ে গেছি, তাহলে পরিমাণ মানে কি মোল সংখ্যা, এত মোল মানে ঘনমাত্রা ইন্টু আয়তন, আয়তনটা লিটার এককে, যেহেতু 250 ml এটাকে লিটারে নিয়ে গেলে 1000 দ্বারা ভাগ করলে 2.5, তো তাহলে আমার খুব সোজা এত মোল হয়ে গেল। তো এবার কার্বনটা বের করব, এবার হচ্ছে আচ্ছা সরি আমি তো মোল না বের করে আমি তো সরাসরি করে ফেলতে পারতাম, পিপিএম এককে নিয়ে নিতে পারতাম। আচ্ছা এটা আমার লাগবে পরে, কেন লাগবে কারণটা হচ্ছে এইমাত্র আমি যখন অঙ্ক করব, ওই যে পরবর্তী অঙ্কটা করব তখন এটা লাগবে। তো আমি যে পিপিএম এককটা আগে বের করি, সরি আমার, তো সুতরাং আবার পিপিএম সমান, যে পিপিএম সমান সূত্র কি পিপিএম, যে পিপিএম ইজ ইকুয়াল টু সি ইন্টু এম ইন্টু 1000, তাহলে সি এর মান কত 0.7936 আর আনবিক হচ্ছে 63 আর সূত্রের 1000 দিয়ে গুণ কর, পার্সেন্টেজ দিয়ে করে ফেলা যাইতো, তাহলে এটা অলমোস্ট তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো আমার এখানে যদি ক্যালকুলেশন যদি করি তাহলে সেক্ষেত্রে আমার এখানে মান আসতেছে 0.8 ইন্টু 63 ইন্টু কত বলো, ইন্টু আমার এখানে কত হচ্ছে যে 1000, এই যে 1000, যে 10,000 হয়ে গেছে না, 1000 হবে, 1000 সমান 50,400, তো তার মানে 50,000ই হওয়ার কথা, 50,400 হয়ে গেছে, বাট এটা 50,000ই হবে। তাহলে আমি একটু অ্যাকুরেটভাবে করি, যদি করি তাহলে একটু দেখো, তাহলে প্রথমে 0.79 ইন্টু 0.79 ইন্টু 63 ইন্টু 1000, ওই তখন মানে অ্যাকচুয়ালি একদম বরাবর মান তো আসে না, তো তার মানে এটার মান অ্যাপ্রক্সিমেটলি 50,000ই হবে, বুঝছো কিনা, যদি সবগুলো মান নাও তাহলে 50,000 ppm। তো এটা শর্টকাট নিয়মে করা যায়। তো শর্টকাট নিয়মটা তোমাদেরকে বলেছিলাম যে পার্সেন্টকে যদি 10⁶ দ্বারা তুমি যদি করো, তাহলে এটা অর দিয়ে তুমি সরাসরি করবা যে 5% সোডিয়াম HNO3, 5% HNO3, তো তার মানে কি উপরে 5 নিচে 100, উপরে 5 নিচে 100 ইন্টু 10⁶, এত ppm শেষ, এক লাইনে হয়ে গেল। তাহলে কত 50,000 ppm। তো তাহলে তুমি দেখো অনেকগুলো নিয়মে করতে পারো, অর দিয়েও করতে পারো, এই যে এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, এখানে একটু ঝামেলা হয়, তো আমার মনে হয় এটা দিয়ে করলে আরও সহজ। তো তুমি এইভাবে করলে তোমার অঙ্কটা মিলবে, দ্যাটস ইট, এই ppmটা হয়ে গেল। এবার হচ্ছে এ ও বি মিশ্রিত করে মিশ্রণের প্রকৃতি। তো এখন তুমি আমাকে বলো এ ও বি মিশ্রিত করলে এর মোল বের করবা, বি এর মোল বের করবা, তাহলে এ দ্রবণে HCl KOH আছে, তাহলে এ দ্রবণে HNO3, তাহলে তুমি কি করবা এ দ্রবণে গ নাম্বার আনসার, যে এ পাত্রের মোল সংখ্যা, এ পাত্রের মোল ইজ ইকুয়াল টু তাহলে ঘনমাত্রা কত দেওয়া আছে 0.19, কিছুক্ষণ আগে আমি 198 ইন্টু ঘনমাত্রা ইন্টু আয়তনটা 0.25 লিটার এককে যদি নাও, তাহলে এত মোল যদি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের হিসাবটা কীভাবে আসবে, হিসাবটা হবে যে 0.19 ইন্টু কত বলো তো, ইন্টু 0.25 সমান কত, আমাদের কি ঠিক আছে না, আমাদের ঠিক নেই মনে হচ্ছে, হ্যাঁ আমরা ইয়াটা বের করতে হবে, ঘনমাত্রা ইন্টু হবে, ঘনমাত্রা ইন্টু তোমার কি হবে, ঘনমাত্রা ইন্টু আয়তন হবে, তাহলে আমরা উল্টা করছি, ওকে ফাইন, ঘনমাত্রা ইন্টু আয়তন, তাহলে ঘনমাত্রা কত 0.79 ইন্টু আয়তন 0.25, তাহলে সমান হবে 0.198 হবে আর কি, 0.198 এত মোল পার লিটার, এত মোল হবে, ফাইন, ওকে ফাইন। তো এটাকে আমরা চাইলে 0.2 মোল লিখে ফেলতে পারি একসাথে, 0.2 মোল লিখলে আমাদের আর কোনো ঝামেলা হবে না, একদম কোনো ঝামেলা নেই, ইজি ইকুইভ্যালেন্স টু লেখা যায় আর কি। তো এখন বি পাত্রে দেখো, বি পাত্রের মোল সংখ্যা, তাহলে একটু চিন্তা করো বি পাত্রের মোল সংখ্যা কত হবে, বি পাত্রের মোল সংখ্যা সমান কত হবে, ঘনমাত্রা ইন্টু আয়তন, তাহলে ঘনমাত্রা কত দেওয়া আছে সেমি মোলার, তার মানে সেমি মোলার মানে 0.5 মোলার, কত 0.5 মোলার, আর আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 250, তাহলে 0.5 0.25 তার মানে লিটার 250 ml ছিল, তো 250 ml কে আমরা লিটারে নিলে 0.25 লিটার হবে, তাহলে মোল সমান কি ঘনমাত্রা ইন্টু আয়তনটা লিটার এককে, এই হচ্ছে কাহিনী। আয়তনটা কি এককে আবার বলো, আয়তনটা লিটার এককে, আবার বলো আয়তনটা কি এককে বলো, লিটার এককে। তো তাহলে এবার চিন্তা করো যে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হয় একটু দেখো, যে ক্যালকুলেশন করো 0.5 ইন্টু 0.25, তাহলে সমান কত 0.125,
0.125 মোল। তো এবার চিন্তা করো সংশ্লিষ্ট বিক্রিয়া, এবার দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়াটা কত একটু দেখো, সংশ্লিষ্ট বিক্রিয়াটা কী হবে দেখো, সংশ্লিষ্ট বিক্রিয়াটা হচ্ছে একটু দেখো এই যে 0.2 মোল, দেখো 0.2 মোল না 3.2 মোল না, HNO3 প্লাস KOH বিক্রিয়া যদি করি তাহলে সেক্ষেত্রে দেখো KNO3 পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি হবে। তাহলে 1 মোল বিক্রিয়া করে, এটা 1 মোল, এটা 1 মোল, তুল্য সংখ্যা 1 1, কারণ একটা মাত্র H+ দান করতে পারে, একটা মাত্র OH দান করতে পারে, তুল্য সংখ্যা 1 1 বলা যায়, তুল্য সংখ্যা 1 1 বলা যায় এই ক্ষেত্রে। তাহলে 1 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে, তো সুতরাং এখানে আমার মোল কত আছে 0.125 মোল আছে, কত দেওয়া আছে বলো 0.125, তো সুতরাং আমার হিসাব হবে কত যে এত মোল, তার মানে এই দুইটার মধ্যে সমমোল, তো তার মানে কি এটা পরিমাণটা কম এটার পরিমাণটা বেশি, দেখেই তো বোঝাচ্ছে যে এটার পরিমাণটা কম এটার পরিমাণটা বেশি, তাহলে মিশ্রণটা অম্লীয় হবে। তো তাহলে AC এর এই KOH, এটা KOH আর এটা হচ্ছে HNO3, তার মানে দেখো এটার অথচ একই রকম 1 মোল 1 মোলের সাথে হইলে এটা যত মোল এটা তত মোল হওয়া দরকার ছিল, কিন্তু এটার পরিমাণটা বেশি, তো সুতরাং লিখবা যে অবশিষ্ট যত মোল তত মোলের সাথে বিক্রিয়া করো, সুতরাং এটা অবশিষ্ট আছে, অবশিষ্ট HNO3 যে অবশিষ্ট, তার মানে তুমি এই মোলটা সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলবে, তাহলে সুতরাং 0.125 মোল KOH সম্পূর্ণ বিক্রিয়া করবে, তাহলে কি অবশিষ্ট থাকবে HNO3 অবশিষ্ট থাকবে। তো HNO3 যদি অবশিষ্ট থাকে তাহলে কি হবে, সুতরাং HNO3 পরিমাণ তাহলে পরিমাণটা কত হবে যে 0.2 থেকে 0.125টা বিয়োগ হবে। কেন স্যারকে বলো তো, কারণ এটা তো বিক্রিয়া করে ফেলছে আর বাকিটা অবশিষ্ট আছে, তাহলে কত কত হবে তুমি যদি ক্যালকুলেশন যদি করো 0.125 বিয়োগ 0.2 সমান 0.075, তাহলে 0. কত হবে 0.075 মোল। তো তাহলে সুতরাং মিশ্রণটি অম্লীয়। তো এখন যদি তোমাকে মানে মিশ্রণে পিএইচ এর মান বের করতে পারে, অবশিষ্ট মোল ডিভাইড বাই আয়তন, আয়তনটা কত 500 ml হবে, এটা 250 এটা 250, মানে দুটোটা যদি যোগ করো 500 ml হবে, এনাফ। কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত, আমি আবার বলছি কি ক্লিয়ার থাকা উচিত কনসেপ্টটা। এরকম যদি তোমাকে যেরকম দেওয়া হোক না কেন, এরকম টাইপ সেট যেরকম দেওয়া হোক না কেন, তোমাকে কখনো আটকাতে পারবে না, সোজা কথা হচ্ছে সেটা, আটকাতে পারবেই না। তাহলে মিশ্রণের প্রকৃতি অম্লীয়, দ্যাটস ইট। দেখো এখানে যতগুলো প্রশ্ন আছে সেম, যে এক্স ও ওয়াই, যে দেখো এক্স ও ওয়াই মিশ্রিত করছো, বলছে যে জেড পাত্রের প্রকৃতি কীরূপ হবে যুক্ত, এই যে সেম কাহিনী। তাহলে 1 মোল বিক্রিয়া করবে 2 মোলের সাথে, কারণ এটা 2 ক্ষারকীয় এটা, তার মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, আর কিচ্ছু লাগবে না, পিপিএম এটা, তার মানে আশা করি আর এটা করে দিতে হবে না, যেহেতু ভালো করে দিয়েছি এটা। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকো তাহলে আর কোনোটাই তোমাকে আটকাতে পারবে না, কোনোভাবেই আটকাতে পারবে না। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবার হচ্ছে নির্দেশকের অঙ্কগুলো, মানে এবার হচ্ছে আমরা নির্দেশকের অঙ্কগুলো জানবো, মানে অ্যাসিড ক্ষার নির্দেশকের কোন নির্দেশকটা উপযুক্ত সেটা তোমাকে বলছে। কি বলতো, কোন নির্দেশকটা উপযুক্ত, নির্দেশকের যে নির্দেশকের ব্যবহার, এবার হচ্ছে নির্দেশকের ব্যবহার একটু খেয়াল করবা, নির্দেশকের ব্যবহার ও লেখচিত্র এই কনসেপ্টটা যদি ভালো করে ক্লিয়ার থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। তুমি একটু খেয়াল করো যে মনে রাখবা তীব্র কত রকমের হইতে পারে, দেখো একটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দেখো তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, দেখো তীব্র ক্ষার একটু মনে রাখবা, তীব্র ক্ষার একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি একটু জায়গা রাখতেছি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল অ্যাসিড, দেখো দুর্বল অ্যাসিড একটু উপর রাখবো, দেখো দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার একটা 2টা পয়েন্ট 2। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সবল অ্যাসিড, দেখো সবল বা তীব্র অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা দেখো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুটোই দুর্বল, তাহলে দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, দেখো দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, একটু ভালো করে খেয়াল করো, দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, দেখো দুর্বল ক্ষার একটু মনে রাখবা। তো তাহলে এটার ভিতরে এইটা বাদ যাবে, এখন সবার লাস্টেরটা বাদ যাবে, তাহলে এখানে কোনো নির্দেশক উপযুক্ত নেই, তাহলে এখানে দেখো এখানে কোনো নির্দেশক উপযুক্ত নাই,
কোনো নির্দেশক উপযুক্ত নয়, কোনো নির্দেশক উপযুক্ত নয়। কনসেপ্টটা শুধু মাথায় রাখবে। আচ্ছা, এবার হচ্ছে এই 3টা পয়েন্ট আসবে। এখন পরীক্ষাতে তোমাকে এগুলো কখনোই দুর্বল অ্যাসিড বা তীব্র ক্ষার এটা কখনোই বলবে না। তোমাকে এখানে HCl দেবে, মানে অ্যাসিডের নাম দেবে, সবল অ্যাসিড তোমাকে বুঝতে হবে, NaOH থাকবে, অথবা H2SO4 থাকবে, অথবা তোমার এখানে HNO3 থাকবে, অথবা HNO3, অথবা এখানে KOH থাকবে। এগুলো নাম দেওয়া থাকবে, নাম দিয়ে তোমাকে বুঝতে হবে। আর দুর্বল অ্যাসিড, সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে HCOOH, মানে যত জৈব অ্যাসিড আছে সব দুর্বল অ্যাসিড। আর তীব্র ক্ষার NaOH থাকবে অথবা KOH থাকবে। এটা যে এটা থাকবে তা না, এটা তোমার এখানে ইয়া থাকতে পারে অবলিক দিয়ে HCH3COOH, এটাও থাকতে পারে। এটা একটু খুব কার্বনিক অ্যাসিড থাকতে পারে, H2CO3 থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। সো যে কোনোটা থাকতে পারে। আর দুর্বল তীব্র ক্ষার থাকবে। আর তীব্র অ্যাসিড যেমন HCl থাকবে অথবা HNO3 থাকবে। আর দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে। আর এটা দুর্বল ফসফোনিয়াম হাইড্রোক্সাইড PH4OH থাকতে পারে। সো এইভাবে দিয়ে তোমাকে বলবে কোন নির্দেশকটা উপযুক্ত, কোন নির্দেশকটা উপযুক্ত নয়, এবং লেখচিত্রটা আঁকো। তো তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক শিখাবো। যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হয় তাহলে সকল নির্দেশক উপযুক্ত, মানে সকল নির্দেশক ব্যবহার করা যাবে। সকল নির্দেশক উপযুক্ত, নির্দেশক উপযুক্ত, এখানে শুধু মাথায় শুধু এই পয়েন্ট। তার মানে সকল, এবং এই নির্দেশকগুলো রেঞ্জগুলো তোমার লাগবে, আমি দেখাবো এইমাত্র। তারপর দেখো এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে যদি ঝামেলা, এই দুইটা তোমাকে নির্ণয় করতে হবে, এবং লেখচিত্র, মানে এই দুইটা নির্ণয় করতে হবে, লেখচিত্র নির্ণয় করতে হবে, দ্যাটস ইট। তাহলে এখন নির্দেশক জিনিসটা কি, মানে অ্যাসিড এবং ক্ষার যখন প্রশমিত হয়, মানে সম্পূর্ণ প্রশমিত হয়ে গেলে তখন পিএইচ এর মান 7 হয়। কিন্তু এরপরে যদি 1 ফোঁটা দেওয়া হয়, সাথে সাথে পিএইচ এর মান ঠাস করে যে অম্লীয় হয়ে যাবে। তখন এই পিএইচ পরিবর্তনের কারণে তখন কী হবে বলো, প্রশমন বিন্দুতে কালার চেঞ্জ হয়ে যাবে। নির্দেশকটা কী করবে বলো, কালার চেঞ্জ করে ফেলবে। নির্দেশক কী করবে বলো, কালার চেঞ্জ করে ফেলবে। নির্দেশক যদি কালারটা চেঞ্জ করে ফেলে, আমি আবারও বলছি, নির্দেশক যদি কী করে বলো, কালারটা চেঞ্জ করে ফেলে, তাহলে কী হবে বলো তো, নির্দেশক যদি কালার চেঞ্জ করে ফেলে, আমি আবার বলছি, নির্দেশক যদি কী করে ফেলে বলো, কালারটা চেঞ্জ করে ফেলে, তাহলে তুমি বুঝবে যে প্রশমিত হয়ে গেছে। তাহলে প্রশমন বিন্দুতে নির্দেশকটা কালার চেঞ্জ করে ফেলবে। আমি আবার বলছি, কী বলো তো, প্রশমন বিন্দুতে নির্দেশক কী করবে, কালার চেঞ্জ করে ফেলবে। সো কনসেপ্টটা মাথায় রাখবে, প্রশমন বিন্দুতে নির্দেশক কালার চেঞ্জ করবে। আর বলো, প্রশমন বিন্দুতে নির্দেশক কালার চেঞ্জ করবে, এই কনসেপ্টটা তোমার মাথায় থাকতে হবে। তো তাহলে এবার তোমাকে আমি একটু ছবি দেখাবো, তারপর তোমার চিত্রতে আসবো। তোমাকে আমি কোন নির্দেশকটা কোন সময়, তোমাকে যে কয়টা নির্দেশক তোমার মনে রাখা লাগবে, সেই নির্দেশকগুলো আমি ছবি এঁকে এখানে দিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি তোমাকে। দেখো এই নির্দেশকগুলো তোমার শুধু লাগবে, আর বাইরে কোনো নির্দেশক লাগবে না। আমি একটু দিয়ে দিচ্ছি তোমাকে, কারণ এগুলো জানলেই তো তুমি বাকিগুলো পারবা, দ্যাটস ইট। আমি শুধু নির্দেশকগুলোর এই যে নির্দেশকগুলোর পরিসরটা তোমাকে দিয়ে দেবো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এই নির্দেশকের পরিসরটা যদি দেই, এই দেখো এই কয়েকটা পয়েন্ট আমি তোমাকে দিয়ে দিলে আর আশা করি তোমার আর কোনো ঝামেলা হবে না, ইনশাল্লাহ ঝামেলা হবে না। ফাইন, আমি দিচ্ছি। এই যে প্রথমে আমি এটা দেবো তোমাকে, এখানে চিত্রটা আমি আঁকবো। দেখো এই চিত্রটা আমি এঁকে দিব, দেখো ওয়েট, এটা এইখানে তুমি নির্দেশকের নাম, গুরুত্বপূর্ণ নির্দেশক, আমি এটা দেখো এই নির্দেশক, দেখো এটা নির্দেশক আমি দিলাম, এটা একটা নির্দেশক, ওকে ফাইন, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার এটা, যে কোন নির্দেশক তুমি ব্যবহার করবা, দ্যাটস ইট। এই যে কোন নির্দেশক তুমি ব্যবহার করবা, প্রশমন বিন্দুতে কোন নির্দেশক তুমি ব্যবহার করবা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এই যে আর কিচ্ছু লাগবে না। এই দুইটা পয়েন্ট যদি তুমি জানো, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এই পয়েন্টটা যদি জানো, তাহলে কেউ আটকাতে পারবে না। তাহলে দেখো, তুমি যদি এই দুইটা জিনিস আর জানো, আর কিচ্ছু লাগবে না তোমার। দেখো প্রথম হচ্ছে, দেখো এই প্রথমে কোন নির্দেশকের জন্য কোনটা ব্যবহার করবো, সেটাকে আমি এই পাশে আনতেছি, এই যে এই পাশে আনতেছি। এটাকে একটু ছোট করে দিই যাতে করে তুমি বুঝতে পারো। দেখো এই যে এখানে রাখলাম, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো সবল অ্যাসিড সবল ক্ষার, এই দেখো সবল অ্যাসিড সবল ক্ষারের জন্য দেখো সব নির্দেশকই উপযুক্ত, দেখো সব নির্দেশক উপযুক্ত। কিন্তু দেখো যদি দুর্বল অ্যাসিড, মানে পিএইচ এর মান যদি দেখো দুর্বল অ্যাসিড যদি হয়, তাহলে পরিসর যেটা প্রশমন বিন্দুতে পরিসর, তার মানে কি মাঝখানে দেখো এই আমি বলি, কোনো একটা অ্যাসিড যখন দেখো অ্যাসিডের মধ্যে যখন ক্ষার ডালবা, তাহলে অ্যাসিডের মধ্যে ক্ষার ডাললে তখন পিএইচ এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে, হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রশমন বিন্দু, যে বিন্দুটা হচ্ছে এটা, প্রশমন বিন্দুটা হচ্ছে এটা, এরপরে তার কার যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে নির্দিষ্ট পয়েন্টে চলে যাচ্ছে, তার মানে হঠাৎ করে যে পরিবর্তন হচ্ছে পরিসরটা, এই পরিবর্তন এটাই পরিসর। এরপর থেকে সে আবার আস্তে আস্তে বাড়ে, হঠাৎ করে একটা চেঞ্জ আসে, এই চেঞ্জটা হচ্ছে পরিসর। মানে তুমি একটা অ্যাসিডের মধ্যে একটা ক্ষার যদি ঢালো, তাহলে অ্যাসিডটা আস্তে আস্তে প্রশমিত হবে, হঠাৎ করে একটা ফোঁটা আসার সাথে সাথে সেটা কি ঠাস করে ক্ষারীয় হয়ে যাবে।
এসিডের মধ্যে ক্ষার ঢাললে আস্তে আস্তে প্রশমিত হবে। তাহলে এই যে পরিসরের মধ্যে যখন ঢালবা সাথে সাথে সে কালারটা চেঞ্জ করে ফেলবে। ওই কালারটা চেঞ্জটাই হচ্ছে কি বলো তো, মানে কালারটা চেঞ্জ হচ্ছে তোমার পরিসরটা, তার মানে তুমি বুঝতে পারবা যে তোমার প্রশমন হয়ে গেছে। তো এখন দুর্বল এসিড সবল ক্ষার যদি হয় তাহলে কোনটা ব্যবহার, এই যে ফেনফথেলিন। দেখো সবল ক্ষারের পিএইচটাকে 10, মানে তোমার 10-এর উপরে, সবল ক্ষারের পিএইচ হচ্ছে 10-এর উপরে। তো 10-এর উপরে মানে কি, তার মানে 10-এর উপরে যারা যারা আছে, এই ফেনফথেলিনের রেঞ্জ হচ্ছে 10-এর উপরে, থাইমল ব্লুর রেঞ্জ হচ্ছে 10-এর উপরে। তাহলে অম্লীয় মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে গোলাপি, ফেনফথেলিন, থাইমল ব্লু। আর সবল এসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে তাহলে পিএইচের রেঞ্জ হচ্ছে এটা মিথাইল অরেঞ্জ, এই সবচেয়ে বেশি আসে মিথাইল অরেঞ্জ, এই দুইটাই আসে, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। তার মানে এসিড যদি তোমার সব, দেখো তুমি মনে রাখবা যদি সবল এসিড হয় তাহলে পিএইচের পরিসরটা 7-এর কম থাকবে, আর যদি সবল ক্ষার হয় তাহলে পিএইচের পরিসর 7-এর বেশি থাকবে। তো তাহলে এবার দেখো তুমি একটু চিন্তা করো, যে এখান থেকে একটু চিন্তা করো, এখান থেকে একটু চিন্তা করো। তো চিন্তা করলে তোমার কাছে ইজি এখানে আনসারটা পেয়ে যাবা। তুমি দেখো এই জায়গাতে বেসিকটা দেখো, এই যে এই মিথাইল অরেঞ্জ দেখছো, মিথাইল অরেঞ্জ তার পরিসর কত, 7-এর কম, এই যে 7-এর কম। তার মানে তীব্র অ্যাসিড হলে তুমি 7-এর কম ওয়ালাটা ব্যবহার করতে পারবা। আর যদি তুমি এই ফেনলফথেলিন যদি ব্যবহার করো, যে ফেনলফথেলিন, তাহলে দেখো 7-এর উপরে দেখছো ক্ষারীয়। তার মানে যদি কোনো একটা যৌগের মধ্যে যদি তীব্র ক্ষার হয়, মানে তীব্র ক্ষার হয়, তাহলে তুমি এইটা ব্যবহার করবা, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার এটা। আর যদি কোনো একটা যৌগের মধ্যে তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, তখন তুমি এই মানে 7-এর কমালাগুলো এগুলো সবগুলো ব্যবহার করতে পারবা। তো তার মানে নিয়মটা কি, তোমাকে বুঝতে হবে যে কার সাথে কে যুক্ত হচ্ছে, অ্যাসিড তীব্র না ক্ষার তীব্র। যদি অ্যাসিড তীব্র হয় তাহলে এখানে এটা ব্যবহার করবো, আর যদি ক্ষার তীব্র হয় তখন এটা এই নির্দেশকটা ব্যবহার করবা। এখন আসো, তার মানে এইখান থেকে এখানে তার মানে দেখো এই মানে যদি আসে, মানে 8 পয়েন্ট থেকে 9.8 পর্যন্ত তার কোনো পরিবর্তন হবে না, কিন্তু 9 পয়েন্টের উপরে গেলে তার এক কালার দেখাবে, 8.2 এর উপরে গেলে আরেক কালার দেখাবে। তো এখন কোনো একটা যৌগ যদি মনে করো, কোনো একটা যৌগ যদি পরিসর মনে করো, আমি একটা লেখচিত্র আঁকতেছি, দেখো CH3COOH এটার সাথে KOH বিক্রিয়া করতেছে। তো তাহলে এখান থেকে দেখো এটার লেখচিত্রটা আমি আঁকতেছি, তুমি বুঝবা। তাহলে এটা লেখচিত্র আমি লেখচিত্রটা আঁকতেছি, লেখচিত্রটা আমি আঁকতেছি। এখন দেখো এই লেখচিত্র যখন আমি আঁকবো, তার মানে আমি এসিডের মধ্যে ক্ষার ডালতেছি, আমি ধরে নিচ্ছি এসিডের মধ্যে ক্ষার ডালতেছি। তো ক্ষার ডালে দেখো যেহেতু এটা দুর্বল এসিড, তাহলে পিএইচের মানটা 7-এর চেয়ে একটু কাছাকাছি, তার মানে বেশি নিচে হবে না, উপরে, যেহেতু দুর্বল এসিড। তাহলে এখান থেকে আমি স্টার্ট করবো, যখন যাবে হঠাৎ করে সে অনেক উপরে চলে যাবে, দ্যাটস ইট। এই যে এই কাহিনীটা হচ্ছে এখানে, এই হচ্ছে কাহিনী। তার মানে এই যে ব্যাপারটা, এখান থেকে এটা অনেক উপরে চলে গেছে। তাহলে দেখো এই জায়গাতে তার প্রশমন, তার মানে এটার আগে একরকম কালার, এটার পরে এক, তার মানে প্রশমন বিন্দুতে তার কালারটা চেঞ্জ করবে। তাহলে এটা 8.2 থেকে 9.8, এই যে এইটা পরিবর্তনের কারণে আগে এক কালার পরে এক কালার, তাহলে আগে একরকম কালার ছিল, এর অতিক্রম করলে আরেক কালার। তার মানে আমার আগে থাকবে অম্লীয় মাধ্যমে বর্ণহীন, পরে লালচে বেগুনি। দেন আমি বুঝবো যে আমার পরিসরটা ক্লিয়ার, তার মানে আমি জিনিসটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে লেখচিত্র। তো তাহলে তুমি লেখচিত্রটা কেমনে আঁকবা আমি বলি। দুর্বল এসিড, তার মানে পিএইচের মান একটু বেশি, তীব্র ক্ষার পিএইচের মান একটু মানে 1-এর চেয়ে একটু বেশি আর কি, আর তীব্র ক্ষার মানে অনেক বেশি। তো তাহলে এটা লেখচিত্রটা একটু উপরের দিকে উঠবে, এই হবে লেখচিত্র। এবং প্রশমন পরিসর তুমি লিখবা যে পরিসর এখানে এটা হবে, অর্থাৎ এটার আগে এক কালার পরে আরেক কালার। তার মানে কি, তুমি প্রশমন বিন্দুতে তার যে বর্ণ পরিবর্তন হচ্ছে এই রেঞ্জের মাধ্যমে তুমি বুঝতে পারছো, আদারস নাইলে বুঝতে পারতা না। তার মানে এর আগে যখন প্রশমিত হয় না, তার আগে ছিল বর্ণহীন, যখন প্রশমিত হয়ে এটা 8.9 অতিক্রম করে ফেলছে, তখন সেটা লালচে বেগুনি। এটা হচ্ছে তার লেখচিত্র। এখন দেখো যদি বিষয়টা এমন হয়, যদি এরকম হয়, যেমন দেখো যে HNO3 নাইট্রিক অ্যাসিড, তারপর এখানে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো তার মানে কি এটা দুর্বল এসিড, তীব্র অ্যাসিড, তার মানে হচ্ছে দুর্বল ক্ষার। তো তখন তুমি যদি ঢালো, তখন লেখচিত্রটা কেমন হবে, দেখো লেখচিত্রটা তখন এই তীব্র অ্যাসিড যেহেতু, তাহলে পিএইচের মান অনেক নিচে থাকে, অনেক নিচ, তার মানে একদম মানে অনেক নিচ থেকে শুরু হবে। তো আস্তে আস্তে বাড়বে, হঠাৎ করে বেড়ে তখন এটার বেশি দূর উপরে যাবে না, এটা আস্তে বেশি উপরে যাবে না। কেন বলো তো, কারণ এটা দুর্বল ক্ষার পিএইচ অনেক বেশি হতে পারে না। তো তখন তুমি কোন বিন্দুতে ব্যবহার করা নিরাপদ, যে এই বিন্দুতে ব্যবহার করা নিরাপদ। তার মানে 4.2 থেকে, এই যে 4.2 থেকে 6.3, এটা যদি ব্যবহার করো, তাহলে তোমার পরিসরটা তুমি বুঝতে পারবা। তার মানে 4.3-র আগে দেখো 4.3-র আগে 6.3 4.2, হ্যাঁ 4.2 এর আগে দেখো 4.2 এর আগে, তাহলে 4.2 এর আগে তার এক কালার থাকবে, আর 6.34 আরেক কালার, তার মানে ক্ষারীয় হয়ে গেছে। তাহলে এই বিন্দুতে তার পরিসরটা স্পষ্ট, ফলে তুমি বুঝতে পারবা যে এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কোন নির্দেশক উপযুক্ত, এক্ষেত্রে মিথাইল অরেঞ্জ, যে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, এই যে মিথাইল অরেঞ্জ বা মিথাইল অরেঞ্জের জন্য এটা, আর মিথাইল রেডের জন্য 3.1, এটা পরীক্ষা আসে যে মিথাইল রেডটা বেশি আসে, মিথাইল অরেঞ্জটা বেশি আসে। তাহলে 3.1 থেকে এখানে তুমি 3.1 থেকে যদি 4 পয়েন্ট দাও, তাহলে এখানে 3.1 থেকে 4.4 এর পর, তাহলে এখানে মিথাইল অরেঞ্জ ব্যবহার করবা, মিথাইল অরেঞ্জ
মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ তুমি ব্যবহার করবা। আর এই জায়গাতে তুমি ব্যবহার করো ফেনফথেলিন ব্যবহার করবে, যে ফেনফথেলিন, ফেনফথেলিন। জাস্ট তুমি কি করবা, বলবা যে যখন অ্যাসিডের মধ্যে ক্ষার ডালা হয় আস্তে আস্তে পিএইচ এর মান প্রথমে আস্তে আস্তে বাড়ে, হঠাৎ করে প্রশমন বিন্দুতে পিএইচ এর মানটা অনেক বেশি হয়ে যায়, ফলে 9.8 অতিক্রম করে, যে 9.8 অতিক্রম করে ফলে বর্ণ পরিবর্তন করে। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে ব্যবহার করার সুবিধাজনক হচ্ছে ফেনফথেলিন। এই হচ্ছে লেখচিত্রের বর্ণনা। কনসেপ্টটা বুঝো, দ্যাটস ইট। আমি যা যা বলছি তাই আসবে পরীক্ষা, এর বাইরে আসবে না। আর যদি দোনোটাই তীব্র হয় তখন লেখচিত্রটা কেমন হবে, লেখচিত্রটা এরকম হবে যে দুইটাই যদি তীব্র হয়, যে দুইটাই যদি তীব্র হয়, যে যেমন মনে HNO3 আর এখানে KOH, এরকম যদি লেখচিত্র হয়, মানে এরকম দুইটাই তীব্র হয়, তখন লেখচিত্রটাই দেখো মাঝখানে এই বরাবর যে এই পয়েন্টটাতে এটা 7, এটা 7, তখন এই নিচ থেকে এখানে শুরু হবে, এখানে নিচে অনেক বড়, তাহলে যে তার মানে যে কোনো নির্দেশক উপযুক্ত, দেখো রেঞ্জটা অনেক বড়, তাহলে যে কোনো নির্দেশক উপযুক্ত, যে কোনো নির্দেশক উপযুক্ত, নির্দেশক উপযুক্ত, উপযুক্ত। তুমি আমি যা বলছি তাই, আর কোনো কাহিনীর দরকার নাই। তাহলে এসিডের মধ্যে এটা পিএইচ, এটা পিএইচ মনে রাখবো, এটা পিএইচ, পিএইচ 7, এখানে 0 আর এখানে হচ্ছে 14, হাইস্ট হাইস্ট হচ্ছে 14, এই যে 14, তার মানে এখানে হচ্ছে পিএইচ হচ্ছে 0 আর এখানে 7, এখানে 14, দ্যাটস ইট, পিএইচ, এটা পিএইচ, পিএইচ এর রেঞ্জ, এটা হচ্ছে পিএইচ 7, তার মানে পিএইচ এর রেঞ্জ এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 14, হাইস্ট 14 পর্যন্ত হতে পারে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা যদি মাথায় রাখো, আর কিচ্ছু লাগবে না রে বাবা, আর কিচ্ছু লাগবে না। আমি আবার বলছি, কনসেপ্টটা যদি মাথায় রাখো আর তোমার একদম টেনশনই করতে হবে না, শুধু বেসিকটা মাথায় রাখবা আর আমি যা যা বলছি তাই, এর বাইরে আর কোনো কিছু আসবে না। সো বেসিকটা মাথায় রাখলে হয়ে যাবে। তো এবার আসো আমরা একটা প্রশ্ন সলভ করবো, আসো একটা প্রশ্ন সলভ করি, একটা প্রশ্ন সলভ করি আমরা, আসো। দেখো এখানে তুমি যা যা মানে কনসেপ্ট যেটা বুঝছো সেটাই শুধু লিখবা, আর কিচ্ছু লাগবে না, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। দেখো এইদিকে তাকাও, একটা প্রশ্ন সলভ করবো আমরা, এই যে কোশ্চেনের দিকে তাকাও। দেখো এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আমি কোশ্চেনটা একটু তোমাকে এখানে এনে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই যে 4 নম্বর কোশ্চেন আমি একটু এখানে আনলাম, ওকে ফাইন। এবার তুমি জাস্ট কনসেপ্টটা বুঝবা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, একদম কনসেপ্টটা শুধু মাথায় ঢুকে নিবে, আর কিচ্ছু লাগবে না। আমি এটা রাখলাম, দেখো ওকে ফাইন। এবার তুমি দেখো, তুমি বলো, আমি কিছু বলবো না। দেখো এই জায়গাতে দ্রবণ 1, দ্রবণ 2, দেখো দ্রবণ 1, দ্রবণ 1-এ 15 ml 0.1 এত মোলার, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে অক্সালিক অ্যাসিড অবশ্যই দুর্বল অ্যাসিড, COOH মূলক আছে, দুর্বল অ্যাসিড, অক্সালিক অ্যাসিড অবশ্যই দুর্বল অ্যাসিড, মানে HCOOH, এটা H মানে OOC আর এখানে HOOC, মানে COOH, এটা অক্সালিক অ্যাসিড, মানে এটাকে সংক্ষেপে কি লেখা হয়, H2C2O4 লিখা হয়, এটাই অক্সালিক অ্যাসিড, এটাই অক্সালিক অ্যাসিড, ওকে ফাইন। তাহলে দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, এই যে দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, তো তাহলে আমাকে ক্ষার যেহেতু তীব্র, তাহলে এই বিনির্দেশকটা উপযুক্ত, দ্যাটস ইট। এই যে দেখছো কিনা বিনির্দেশকটা, মানে তীব্র ক্ষার বিনির্দেশকটা উপযুক্ত, আর যদি তীব্র অ্যাসিডে তো নির্দেশক উপযুক্ত। তো তোমাকে বলছে এটা 2 নম্বর তো পারবা, ঘনমাত্রাকে পিপিএম এ নিয়ে যেতে মাত্র পড়াইছি। দ্রবণ 1 ও দ্রবণ 2 দ্বারা টাইট্রেশনের উদ্দীপকের কোন নির্দেশক উপযুক্ত, অবশ্যই বিনির্দেশক উপযুক্ত। কেন বলছে, যেহেতু এটা তীব্র ক্ষার, যেহেতু এটা কি ক্ষার বলো, তীব্র ক্ষার, তাহলে তীব্র ক্ষার হওয়ার কারণে তার পরিসরটা এই যে 8.3 থেকে 10.1, 8.3 এর আগে একরকম থাকবে। যেহেতু এটা দুর্বল অ্যাসিড, তাহলে তার পিএইচ এর রেঞ্জটা অবশ্যই মানে তোমার 7-এর উপরে না গেলে তুমি বুঝবা না ভালো করে। তো এই কারণে তোমাকে মাথায় রাখতে হবে 8.3 আগে তার এক কালার, 10.3 পরে তার আরেক কালার, ফলে বর্ণ পরিবর্তন সহজ। জাস্ট চিত্রটা এঁকে দিবা, দ্যাটস ইট। তাহলে চিত্রটা কী হবে, এই ঘ নাম্বারের চিত্রটা হবে, দেখো এখানে চিত্রটা আঁকবা, এখানে পিএইচ সমান হচ্ছে 7, পিএইচ যেগুলো 7, তারপর এটা হচ্ছে 14, এখানে হচ্ছে পিএইচ 14, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 0। তাহলে যেহেতু দুর্বল অ্যাসিড, তাহলে এখানে একটু উপর থেকে শুরু হবে, যে একটু উপর থেকে শুরু হবে, আর এখানে এটা যেহেতু তীব্র ক্ষার, তাহলে এখানে তাহলে পরিসর, এখানে পরিসর হচ্ছে কত, 8.3 থেকে 10 পরিসর। তাহলে এখানে কি কোনটা উপযুক্ত, এখানে হচ্ছে বিনির্দেশক, এই যে নির্দেশক, তাহলে বিনির্দেশকে ফেনফথেলিন আর কি, ফেনফথেলিন উপযুক্ত। তাহলে তুমি কি লিখবা, লিখবা যে মিশ্রণের মধ্যে যে অম্লীয় দ্রবণে যদি আস্তে আস্তে ফোটায় ফোটায় ক্ষার যোগ করা হয়, তাহলে তুমি কি লিখবা, মিশ্রণে অম্লীয় দ্রবণে মানে হচ্ছে অ্যাসিডের মধ্যে যদি ক্ষার যোগ করা হয়, ফোটায় ফোটায় যোগ করা হয়, তাহলে আস্তে আস্তে প্রথমে পিএইচ এর মান বাড়বে, হঠাৎ করে তুল্য বিন্দুতে পিএইচ এর পরিসর 10 অতিক্রম করবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত নির্দেশক হচ্ছে কত বলো, 8.3 থেকে 10। জাস্ট আমি যে কথাগুলো বলছি এটাই লিখবা। তাহলে তুমি কি করবা, যে ধীরে ধীরে কি যোগ করলে বলো, যে মিশ্রণে এই যে মিশ্রণে অম্লীয় দ্রবণে, অম্লীয় মিশ্রণে ধীরে ধীরে, যে অম্লীয় মিশ্রণে, এই জাস্ট এই কথাটাই লিখলে হবে, অম্লীয় মিশ্রণে ধীরে ধীরে কি যোগ করলে, দেখো ধীরে ধীরে, জাস্ট এই কথাটা লিখবা, ধীরে ধীরে কি যোগ করলে বলো, ক্ষার যোগ করলে, NaOH যোগ করলে
পিএইচ এর মান বাড়তে থাকবে, পিএইচ এর মান বাড়তে থাকবে। এটা দুর্বল অম্ল, তাহলে অম্লীয় মিশ্রণ মানে দুর্বল অম্ল, তাহলে দুর্বল অম্ল তুমি জেনে নিবে এটা দুর্বল অম্ল অক্সালিক অ্যাসিড। তাহলে পিএইচ এর মান বাড়তে থাকবে, এই যে বাড়তে থাকবে এক পর্যায়ে এটি কি হবে বলো, এই যে এটি এর পরিসর অতিক্রম করবে এক পর্যায়ে পিএইচটা হঠাৎ করে বাড়তে শুরু করবে, এক পর্যায়ে এটি হঠাৎ করে বেড়ে যাবে, হঠাৎ করে বেড়ে কি হবে বলো তো, এর পরিসর অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে কি কোনটা, এই ক্ষেত্রে অতিক্রম করবে। তো এই ক্ষেত্রে কোন নির্দেশকটা উপযুক্ত, এই ক্ষেত্রে অ্যাসিড দুর্বল হওয়াতে অ্যাসিড দুর্বল কিন্তু ক্ষার সবল তাই কোন নির্দেশক উপযুক্ত, তাই বি নির্দেশক উপযুক্ত। অর্থাৎ বি নির্দেশকের কারণে বর্ণ পরিবর্তন সহজে বোঝে, অর্থাৎ বি নির্দেশকের কারণে পরিসর হচ্ছে কত 8.3 থেকে 10 পয়েন্ট কত, যেমন 10 পয়েন্ট, হ্যাঁ 10, হ্যাঁ তাহলে বি নির্দেশক উপযুক্ত 10 দিবা। বি নির্দেশকের উপস্থিতিতে বর্ণ পরিবর্তন সহজ হবে, বোঝা সহজ হবে। একদম বইতে অনেক কঠিন করে লেখা, এভাবে লেখার দরকার না, আমি যা লিখছি এইভাবে লিখবা, বইতে অনেক কঠিন করে লেখা দরকার নাই। পরিবর্তন বোঝা সহজ হবে বর্ণ পরিবর্তন বোঝা সহজ হবে, তাই কোনটা বলো, তাই বলা যায় এক্ষেত্রে বি নির্দেশক উপযুক্ত। আর কিচ্ছু লাগবে না রে বাপ, আর কিচ্ছু লাগবে না সোজা কথা। সো এইভাবে যদি তুমি লিখো তাহলে আর কোনোটাই তোমাকে মানে আটকাতে পারবে না। এখন যদি তুমি আরেকটা প্রশ্ন দেখতে চাও যে স্যার আমি আরেকটা প্রশ্ন দেখবো, আমি আরেকটা প্রশ্ন দেখাই যাতে বেশি তোমার মানে টেনশনটা যাতে না হয়। দেখো আরেকটা প্রশ্ন আমি তোমাকে দেখাচ্ছি, সেম মানে কনসেপ্টটা যে দেখছো কিনা লেখো, যে দেখ ঠাস করে পরিবর্তন হয়, আর এত কাহিনী করার দরকার নাই। উৎকৃষ্ট দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, এই কোশ্চেনের দিকে তাকাও যে তোমাকে বলছে যে কোন নির্দেশকটা উপযুক্ত, তোমাকে বলছে, দেখো একটু ভালো করে খেয়াল করো। দ্যাটস ইট, আমি কিচ্ছু বলবো না, তুমি শুধু বেসিকটাই শুধু মাথায় রাখবা, দ্যাটস ইট। ওকে ফাইন, আসো আমি বলতেছি, তুমি দেখো বুঝো কিনা। দেখো একটু কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো এরপর পাতাতে আমি যাচ্ছি, একটু যদি বুঝো আর কি, আর কিছু লাগবে না। দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, তাকালে তুমি একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই নিশ্চয়ই তাকালে তুমি একটু দেখো এইদিকে তাকাও। তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, বলো এটা এবং এটার মধ্যে তীব্র দুর্বল, তাহলে ক্ষারটা দুর্বল, তাহলে তীব্র অ্যাসিড তার মানে এই নির্দেশকটা পি নির্দেশকটা উপযুক্ত, তাহলে এটার জন্য পি নির্দেশকটা উপযুক্ত। তাহলে লেখচিত্রটা কেমন হবে, লেখচিত্রটা হবে যে এল, তো ওয়াই এর ঘনমাত্রা এত হলে পিএস নির্ণয় করে, এটা তো বলছিলাম আমি। ওয়াই এর ঘনমাত্রা, ওয়াই কোনটা রে বাবা, এই যে ওয়াই হচ্ছে এটা, ওয়াই এর ঘনমাত্রা তার মানে কি দ্বিগুণ, তার মানে দ্বিঅম্লীয় তীব্র ক্ষার, তার মানে কি H2SO4 ধরতে পারো। তাহলে এর ঘনমাত্রা কত 0.05 দেওয়া আছে, তো সুতরাং H2SO4 যদি ভাঙে তাহলে এটা দুইটা H+ আয়ন তৈরি হবে, প্লাস এখানে সালফেট SO4 2-, সুতরাং H+ এর ঘনমাত্রা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 2 × 0.05 সমান হচ্ছে 0. কত বলো 1, তো জোয়ান এত মোলার হয়ে যাবে। তখন পিএইচ ইজিকুয়াল, সুতরাং পিএইচ ইজিকুয়াল টু মাইনাস লগ অফ 0.1, তো সমান হচ্ছে 1, আনসার 1, পিএইচ এর মান 1। কনসেপ্টটা মাথায় রাখবা, দ্যাটস ইট। এই যে এইখানে কনসেপ্টটা মাথায় রাখবা। ওকে ফাইন, একটা অঙ্ক হয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বার গ নাম্বার অঙ্ক, এটা গ নাম্বার, এটা হচ্ছে গ আর এটা হচ্ছে গ। এবার বড় কথা আসো, বড় কথা কি যে 1 নং টাইটেশন উদ্দীপকের কোন, তাহলে 1 নং হচ্ছে এটাতে টাইটেশনে উদ্দীপকের ফি নির্দেশক উপযুক্ত, যে বর্ণ পরিবর্তনের পরিসর সহজ হবে, দ্যাটস ইট। তাহলে লেখচিত্রটা কেমন হবে, যে লেখচিত্র কেমন হবে, দেখো এই লেখচিত্রটা হবে, তুমি দেখো বুঝলে তোমার জন্য সোজা, না বুঝলে কঠিন। দেখো এই লেখচিত্র এরকম আঁকবা, তাহলে এখানে হচ্ছে পিএইচ = 7, যেহেতু তীব্র অ্যাসিড তাহলে অনেক নিচ থেকে শুরু হবে, আর দুর্বল ক্ষার তাহলে বেশি দূর যাবে না, দ্যাটস ইট, এটুকুই। তাহলে পরিসর কোনটা আছে 3 থেকে
6.5, তার মানে কোন নির্দেশক বলো? পি নির্দেশক উপযুক্ত, নির্দেশক উপযুক্ত। দ্যাটস ইট। এই কনসেপ্টটা যদি লিখতে পারো তাহলে পিছনে পিএইচ আস্তে আস্তে যখন ক্ষার যোগ করবা তো হঠাৎ করে বেড়ে গিয়ে পিএইচের মানটা 7 অতিক্রম করে, তবে বেশি অতিক্রম করবে না কারণ এটা দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার অতিরিক্ত অতিক্রম করবে না। তো এই ক্ষেত্রে 3 আগে তার কালার একরকম, 6.5 এর পর তার কালার একরকম হবে, ফলে বর্ণ পরিবর্তনের পরিসরটা সহজ। এভাবে তুমি লেখচিত্রটা এঁকে তুমি নিজের মতো করে বর্ণনা করবা। যাই হোক, অনেক কথা বললাম, তোমরা একটু যদি না বুঝে থাকো বারবার ক্লাসগুলো দেখো তাহলে দেখবা যে তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। একবার না হলে আরেকবার দ্বিগুণ স্পিডে দেখো, বারবার দেখিও, তো আমাকে জানাইও। তাহলে আজকে আমরা পার্ট 1 শেষ করলাম, আগামী ক্লাসে আমরা পার্ট 2 জারণ বিজারণ আর বাকিগুলো ইনশাআল্লাহ শেষ করব। তাহলে সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।